আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ যারা আজকের এই ক্লাস যারা জয়েন করেছে অলরেডি। আচ্ছা, থ্যাংক ইউ খোরশেদ। আজকে প্রাইজ নিয়ে আসছো। আজকে আমাদের বায়োস্টার এবং মেডিকো চ্যাম্পের পুরস্কার বিতরণী চট্টগ্রাম অঞ্চল এবং বরিশাল অঞ্চলের প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার চট্টগ্রামে ছিলেন, তার সাথে রাগিব নূর, তোহা। আর বরিশালে আমাদের সিনিয়র টিচার ইসমাম সাকিব অর্ণব, তার সাথে এবছর ঢাকা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ডেন্টালের প্রথম তানিম ছিলেন। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা ক্লাসে জয়েন করেছো। আমরা আজকে যে অংশটুকু পড়ব সেটা পরিপাকের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ মানে হচ্ছে পরিপাকের জন্য যে গ্রন্থি, সেই গ্রন্থিগুলো নিয়ে আমরা একটু পড়ব, যেগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে যতটুকু শিখে ফেলতে পারি। একদম শুরুতেই যদি আমরা একটু চিন্তা করি, সেটা হচ্ছে শব্দটা দেখো, গ্রন্থি, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে গ্ল্যান্ড। এখান থেকে আমাদের চিন্তা ভাবনা শুরু হবে, গ্রন্থি বা গ্ল্যান্ড। একদম সহজভাবে তুমি চিন্তা করো, মানুষের বডিতে, আমাদের বডিতে যদি কোনো একটা অংশ থেকে কোনো রাসায়নিক উপাদান নিঃসৃত হয়, ডানে বামে আরো কথা থাকতে পারে, তুমি আগে খুব সিম্পল ভাবে চিন্তা করো। একটা অংশ থেকে রাসায়নিক কোনো উপাদান নিঃসৃত হচ্ছে, অতএব এটা গ্রন্থি। এটাকে গ্ল্যান্ড বলে, গ্রন্থি বা গ্ল্যান্ড। এখন এই গ্রন্থি বা গ্ল্যান্ড সম্বন্ধে আর কতটুকু ধারণা থাকা দরকার আজকের পড়ার জন্য? গ্রন্থি বা গ্ল্যান্ড আমাদের বডিতে মূলত দুই প্রকার। আরো কয়েকভাবে ভাগ করা হয় যে গ্রন্থির মধ্যে কোষ কয়টা থাকে কি না থাকে, এগুলো কিছু আছে, বাট মূলত দুই প্রকার। এই জন্যই যে মানুষের দেহের মধ্যে থাকা গ্রন্থিগুলোর ভেতরে নালী আছে কি নাই, এটার উপর ভিত্তি করে দুই প্রকার। গ্রন্থির গঠনের ভিতরে নালী আছে কিনা, ডাক্ট আছে কিনা, ঠিক আছে? তাহলে সেই দুই প্রকারটা কেমন যদি খেয়াল করে দেখো, নালী এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? যে সকল গ্রন্থির গঠনের ভিতরে নালী পাওয়া যায়, ডাক পাওয়া যায়, তাদেরকে বহিঃখরা গ্রন্থি বলে। আর যেগুলোর ভিতরে পাওয়া যায় না সেগুলোকে ঠিক উল্টাটা অন্তঃখরা গ্রন্থি বলে। আমি একটু লিখলাম আর কি, পুরোটা লিখিনি। তার মানে কোন গ্রন্থির গঠনের ভিতরে নালী আছে তাদের নাম হচ্ছে বহিঃখরা গ্রন্থি, আর নাই অন্তঃখরা গ্রন্থি। তুমি নিশ্চয়ই ইংলিশ টার্মও খেয়াল রাখবা। বহিঃখরা মানে হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যদিও আমাদের কোন কোন বইয়ের মধ্যে এন্ডোক্রাইন শব্দটাকেই বাংলায় লিখছে, অসুবিধা নাই। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, যেহেতু বহিঃখরা গ্রন্থির ভিতরে নালী থাকে, যেহেতু গ্রন্থি মানেই কোনো না কোনো রাসায়নিক উপাদান তৈরি হচ্ছে, নিঃসৃত হচ্ছে ওখান থেকে, অতএব নালী যেহেতু আছে, ওই নিঃসৃত উপাদানগুলো নালীর ভিতর দিয়ে পরিবাহিত হবে। নালীর ভিতর দিয়ে, নালী আছে, নালীর ভিতর দিয়ে তার চলাচলের জায়গা। বডির যেখানে গিয়ে সে কাজ করবে, ওই নালীর ভিতর দিয়ে গিয়ে সে ওই জায়গা মতো গিয়ে কাজ করবে, ঠিক আছে? এবং এই নালীযুক্ত গ্রন্থিগুলা থেকে যে রাসায়নিক উপাদান তৈরি হয়, বিজ্ঞানীরা এগুলার নামকরণ করছে এনজাইম। আমাদের কিছু করার নেই, ওনারা যা নামকরণ করছে তাই পড়তে হবে। তাহলে বহিঃখরা গ্রন্থি নিঃসৃত রাসায়নিক উপাদানের নাম হচ্ছে এনজাইম, ঠিক আছে? এখন আমরা এখানে আসি, অন্তঃখরা গ্রন্থি, এটার ভিতরে তো নালী নাই। নালী যদি না থাকে, তাহলে অন্তঃখরা গ্রন্থি থেকে যদি কোনো রাসায়নিক পদার্থ তৈরি হয়, সেটা যাবে কোন পথে, কিভাবে যাবে? যাওয়ার জন্য
আমাদের একটা বডির ভিতরে সবচেয়ে ভালো ট্রান্সপোর্ট সিস্টেম যেটা রক্ত, যেটা অক্সিজেন পরিবহনে কাজ করে, খাদ্যসার পরিবহনে কাজ করে, ওই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড যা কিছু ছিল সেগুলো পরিবহনের জন্য এই অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে উপাদান সেটা কিন্তু নালী যেহেতু নাই, নালীর মাধ্যমে পরিবাহিত হবে না, সেটা রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। এবং বিজ্ঞানীরা সেই রাসায়নিক পদার্থের নামকরণ করছে হরমোন। তাহলে খেয়াল করো, আমরা এই কনসেপ্ট নিয়ে আমরা যাব সামনের দিকে। তো আমরা বলতে চাচ্ছি আজকের টপিকের নাম হচ্ছে পরিপাক গ্রন্থি। ওটাতে যাওয়ার আগে আমরা চিন্তা করে নিলাম যে আসলে গ্রন্থি জিনিসটা কি, মানুষের দেহের মধ্যে কিভাবে কি আছে, ঠিক আছে? তাহলে এই যে গ্রন্থির দুই ধরনের এবং তাদের মেইন কিছু পার্থক্য, এটা আমরা মাথায় রাখলাম। তাহলে মানুষের বডিতে নিশ্চয়ই কিছু গ্রন্থি আছে বহিঃক্ষরা গ্রন্থি, কিছু গ্রন্থি আছে অন্তঃক্ষরা গ্রন্থি, ফাইন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিছু কিছু গ্রন্থি আছে একটু ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রমধর্মী মানে তাদের গঠনের ভেতরে কিছু অংশের মধ্যে নালী আছে, বাকি অংশের ভিতরে নালী নাই। তার মানে ওই গ্রন্থিগুলো দুই রকম চরিত্রের অধিকারী, দুই রকম চরিত্র। বহিঃক্ষরা গ্রন্থির মতো ভাব আছে, অন্তঃক্ষরা গ্রন্থির মতো ভাব আছে। তার মানে এনজাইমও তৈরি হয়, আবার হরমোনও তৈরি হয়। তাহলে যখন এইরকম দুই ধরনের চরিত্র মিশ্রিত অবস্থায় থাকে, ওই গ্রন্থিগুলোকে মিশ্র গ্রন্থি বলে। শেষ। তাহলে আমরা কি বলতে পারি গ্রন্থি কত প্রকার? মূলত দুই প্রকার বলছি, বহিঃক্ষরা, অন্তঃক্ষরা। তার সাথে আমরা কি পাচ্ছি একটু ব্যতিক্রমধর্মী, সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি পাচ্ছি। ঠিক আছে এই পর্যন্ত? এখন আমরা আবার ফেরত আসি যে আমাদের আজকের যে পড়া পরিপাক গ্রন্থি শব্দটা খেয়াল করি আমরা। পরিপাক গ্রন্থি, পরিপাক শব্দটার সাথে আমরা পরিচিত। ডাইজেশন বলতে কি বোঝায়? শেষ। তার মানে পরিপাক গ্রন্থি বলতে এমন গ্রন্থিকে বোঝানো হচ্ছে যে গ্রন্থিগুলা খাবার পরিপাকের জন্য কাজ করে। খুব সিম্পল কথা, খাবার পরিপাকের জন্য যেসব গ্রন্থি আমাদের দেহের মধ্যে আছে তারা পরিপাক গ্রন্থি। তাহলে গ্রন্থি কি খাবার পরিপাক ছাড়াও কাজ করে? হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক কাজ। আমাদের ব্রেনের মধ্যে পিটুইটারি গ্রন্থি, মস্তিষ্কে পিনিয়াল গ্রন্থি, আমাদের বৃক্কের উপরে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, এক এক জায়গায় গ্রন্থিগুলো ওগুলো ডিফারেন্ট, কিন্তু যেগুলো খাবার পরিপাকে কাজ করে তাদেরকে পরিপাক গ্রন্থি বলে। আমরা বই খুঁজলে পাই খাবার পরিপাকের জন্য মূলত 5 ধরনের গ্রন্থি কাজ করে, 5 প্রকার। তার মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা পরিপাকের জন্য গ্রন্থি কত প্রকার? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। এগুলাকে আমরা যদি একটু মানে ইমেজের মধ্যে চিন্তা করি, একটা পচা ছবি আঁকি, ওটার উপর ভিত্তি করে জাস্ট তুমি তোমার একটা মানে বেসিক আইডিয়াটা যেন একটু স্পষ্ট থাকে সেই জন্য আর কি। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে 5 বললাম না, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে লালা গ্রন্থি। এখন তুমি চিন্তা করবা কি, তুমি তো এর আগের ক্লাসে পরিপাক নালীর বর্ণনা পড়ছো, তাই না? তোমার মাথায় থাকবে কি যে এই যে 5 রকমের গ্রন্থি বইয়ের মধ্যে লেখা আছে, তাদের অবস্থানটা কোথায়? কোথায় আছে আমাদের বডির কোন জায়গায়? এটা হাতের তালুর মধ্যে না কোন জায়গায় আছে? কোথায়? না, যেহেতু পরিপাকে, অতএব পরিপাক নালীর কাছাকাছি এদের অবস্থান থাকার কথা, তাই তো? তাহলে পরিপাক নালীর শুরু হয়েছিল মুখচ্ছিদ্র, মুখবিবর এই এরিয়াটুকুর মধ্যে। অতএব আমরা শুরুতেই চিন্তা করব এই এরিয়ার মধ্যে লালা গ্রন্থি পাওয়া যায়। লালা গ্রন্থি পাওয়া যায় 3 জোড়া। 3 জোড়া আমাদের খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে এগুলো আসলে আমাদের মুখের এই কোথায় কোনটা পাওয়া যায়। ঠিক আছে, এই যেমন 2 পাশে কান, 3 জোড়া কেন? ডানে একটা, বামে একটা, ডানে একটা, বামে একটা, ডানে একটা, বামে একটা। সেই হিসেবে এই 2 জোড়া কানের নিচে প্যারোটিড গ্রন্থি পাওয়া যায়। কানের নিচে প্যারোটিড, এই যে আমি ধরছি যেখানে, এখানে। ওকে, দেখো কিছু মেডিকেল টার্ম কিন্তু তোমাকে মনে রাখতে হবে পুরো জিওলজির জন্য। যেমন তুমি ধরো হৃৎপিণ্ডকে আমরা ইংরেজিতে হার্ট বলি, বাট মেডিকেল টার্ম হচ্ছে কার্ডিয়াক। ফুসফুসকে আমরা ইংরেজিতে লাং বলি, মেডিকেল টার্ম হচ্ছে পালমোনারি। পাকস্থলীকে আমরা ইংরেজিতে বলি স্টমাক, মেডিকেল টার্ম হচ্ছে গ্যাস্ট্রিক। ঠিক আছে, একইভাবে তুমি চিন্তা করো বৃক্ক ইংরেজি কি? কিডনি, মেডিকেল টার্ম হচ্ছে রেনাল। রেনাল শব্দ দিয়ে
বৃক্ক বুঝায়, কার্ডিয়াক দিয়ে হৃৎপিণ্ড বুঝায়। ওকে, একইভাবে জিহ্বাকে আমরা ইংরেজিতে টাং বলি, বাট জিহ্বার ইংরেজি হচ্ছে লিঙ্গুয়াল, মেডিকেল টার্ম হচ্ছে লিঙ্গুয়াল। লিঙ্গুয়াল। তাহলে আমাদের জিহ্বার নিচেও কিছু লালা গ্রন্থি থাকে, এই জন্য নিচে যেহেতু এই জন্য সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ওকে, এবার তুমি চিন্তা করে দেখো, আমাদের চোয়াল আছে, নিম্ন চোয়াল, ঊর্ধ্ব চোয়াল। আগের ক্লাসে কিন্তু আমরা পড়ছি নিম্ন চোয়ালের 16টা দাঁত থাকে, ঊর্ধ্ব চোয়ালের 16টা, 32টা দাঁত। ইনসিসর, কেনাইন, প্রিমোলার, মোলার। ICPM স্থায়ী দাঁতের জন্য 2, 1, 2, 3। দুধ দাঁতের জন্য যারা শিশু 6 বছর বয়স পর্যন্ত সাধারণত, তাদের ক্ষেত্রে হচ্ছে 2, 1 ঠিক থাকবে, 2, 3 জায়গায় হবে 0, 2। 0, 2 মানে 0 মানে প্রিমোলার দাঁত বাচ্চাদের ক্ষেত্রে থাকে না, মোলার দাঁত বড়দের থাকে 3, আর এখানে হচ্ছে 2। যদি ওটাকে 4 দিয়ে গুণ করবো টোটাল হিসেব করতে গেলে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, আমরা যেখানে ছিলাম যে নিম্ন চোয়ালকে আমরা বলি হচ্ছে ম্যান্ডিবল, এটা একটা অস্থি। ঊর্ধ্ব চোয়ালকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিলা, এটাও একটা অস্থি। তো এই চোয়ালের পাশে যে গ্রন্থি থাকে, চোয়াল শব্দটা যখন আসবে তখন গ্রন্থির নামটাও ওই চোয়ালের যে ইংলিশ টার্ম ওইটার সাথে মিল রেখে হবে। তার মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে চোয়ালের পাশে কোন গ্রন্থি থাকে, তাহলে ম্যান্ডিবল, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। জিহ্বা বললেই তুমি সাবলিঙ্গুয়াল চিন্তা করবা, কানের নিচে প্যারোটিড। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পরে আবার আরেকটু ডিটেল যাবো আর কি। এই হচ্ছে লালা গ্রন্থির ব্যাপার আর কি। ওকে, এইবার যদি তুমি খেয়াল করো 2 নাম্বার আমরা কোন গ্রন্থিটা পড়বো। সেটা হচ্ছে যকৃত। এটা স্টার চিহ্ন দেই, কারণ হচ্ছে যকৃত মানে তোমার এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। যকৃত থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, মানে তুমি গ্রন্থি রিলেটেড যা কিছুই বলবা সব কিছুর অ্যান্সারই মনে করো যকৃত, এরকম একটা ব্যাপার আর কি। যদি বলা হয় সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, যকৃত। সমস্ত বিপাকের প্রধান কেন্দ্র কোনটা, যকৃত। এইটার হেডকোয়ার্টার কোনটা, যকৃত। জৈব রসায়নের কোনটা, যকৃত। ব্যাপারটা এরকম আর কি। অনেকগুলো এমসিকিউ রিলেটেড লাইন আছে সব বইয়ের মধ্যেই। তো যকৃত আমরা নিচের দিকে যাচ্ছি, যকৃত। তারপরে 2টা গ্রন্থি খেয়াল করো, 2 ধরনের কথা বলা আছে, খেয়াল করবা তুমি। আমাদের যে পরিপাক নালী, সেই পরিপাক নালীতে মুখবিবর, গলবিল, তারপর হচ্ছে অন্ননালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, তারপর বৃহদান্ত। তুমি এটা মাথায় রাখবা যে আমাদের পরিপাক নালীর ভিতরে, পাকস্থলীর ভিতরেও কিছু গ্রন্থি থাকে, ক্ষুদ্রান্ত বৃহদান্তের ভিতরেও কিছু গ্রন্থি থাকে। ঠিক আছে, তাহলে 3 আর 4 দিয়ে ওই 2টার নাম লিখবো। 5 নাম্বার গিয়ে পরে দেখি কি অবস্থা। 3, 4 বাকিগুলো গ্রন্থি কোন জায়গায় তুমি খেয়াল করে দেখো। তোমাকে কেউ বললো যে পাকস্থলীর ভিতরে কিছু গ্রন্থি পাওয়া যায়। কি গ্রন্থি পাওয়া যায়? তুমি তো জানো পাকস্থলী মানে হচ্ছে স্টমাক, মেডিকেল টার্ম হচ্ছে গ্যাস্ট্রিক। তার মানে পাকস্থলীর ভিতরে যে গ্রন্থি পাওয়া যায় ওইটার নাম গ্যাস্ট্রিক গ্রন্থি। এখন কেউ যদি উল্টা প্রশ্ন করে গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় পাওয়া যায়, নামের মধ্যেই তো উত্তর দেওয়া আছে, পাকস্থলীর ভিতরে। ওকে, আচ্ছা, এরপরে দেখো ক্ষুদ্রান্ত, বৃহদান্ত মানে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এই 2টাকে মিলে আমরা বলি হচ্ছে অন্ত্র, মানে ইন্টেস্টাইন। তো এই অন্ত্রের প্রাচীরে, অন্ত্রের ভিতরে ওই যে আমরা গঠন পড়ছিলাম না, সবচেয়ে ভিতরের স্তরকে মিউকোসা বলে, মিউকোসা বলে। সেই স্তরের মধ্যে অন্ত্রের সবচেয়ে ভিতরের স্তরে কিছু গ্রন্থি পাওয়া যায় যারা খাবার পরিপাকের জন্য কাজ করে। খুব সিম্পল কথা, কারণ পরিপাক নালীর ভিতরে ওখানেই তো গ্রন্থি থাকাটা স্বাভাবিক, তাদের কাজ করতে সুবিধা হবে। সেই জন্য ওই অংশের নামের সাথে মিল রেখে তাদের নাম হচ্ছে আন্ত্রিগ্রন্থি, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। তাহলে পাওয়া যাচ্ছে পাকস্থলীর ভিতরে গ্যাস্ট্রিক গ্রন্থি, ক্ষুদ্রান্ত বৃহদান্তের ভিতরে আন্ত্রিগ্রন্থি। নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর ঠিক নিচেই একটা গ্রন্থি থাকে, যেটা দেখতে কোনো কোনো জায়গায় বলছে মরিচের মতো লম্বা, এরকম ভাবে বলছে। সেটা হচ্ছে 5 নাম্বার অগ্নাশয়, প্যানক্রিয়াস। ওকে, তাহলে আমরা এই 5টা পরিপাকের গ্রন্থি, তাদের অবস্থান পড়ার চেষ্টা করব। তাদের আমরা এই গ্রন্থি থেকে নিশ্চিত এই গঠনের মধ্যে কি কি থাকে সেটা পড়ার চেষ্টা করব, সেখান থেকে কি কি নিশ্চিত হয় সেটা পড়ার চেষ্টা করবো, এবং আমরা হচ্ছে কাজগুলা কি, তাহলে শেষ আমাদের। ওকে, একটা একটা করে। ঠিক আছে এই পর্যন্ত?
আমরা ওপর থেকে নিচের দিকে আমাদের পরিপাক গ্রন্থিগুলোর অবস্থান সম্বন্ধে প্রাথমিক ধারণা নিলাম এই জায়গায় থাকে। এইবার যদি আমরা যাই গ্রন্থিগুলোর অবস্থানে, লালা গ্রন্থির অবস্থান কিছুটা তোমার আইডিয়া হয়ে গেছে, নাম দেখলে বুঝতে পারবা। তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি, আচ্ছা ভাই সাবলিঙ্গুয়াল গ্রন্থির অবস্থান কোথায়, নামটা খেয়াল করো, সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল শব্দের মানে কি? জিহ্বা, অতএব এটা জিহ্বার নিচে হবে। ওকে, তোমাকে যদি কেউ বলে যে সাব ম্যান্ডিবুলার গ্রন্থির অবস্থান কোথায়, ম্যান্ডিবল হচ্ছে নিম্ন চল, তাহলে চোয়ালের পাশে। এইভাবে কিন্তু পারা যায় অনেকটাই। জিওলজির ক্ষেত্রে প্রশ্নের মধ্যে বা পড়ার মধ্যে আমরা কোনো ক্লু খোঁজার চেষ্টা করব যাতে করে আমরা সহজে বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের গ্রন্থিগুলোর কোনটার অবস্থান কোথায়। লালা গ্রন্থি বাদে যদি বাকিগুলো চিন্তা করি, খেয়াল করে দেখো, আমি একটা মানুষের বডি আউটলাইন যদি করি এভাবে, ওকে, আমরা বলছিলাম বক্ষপিঞ্জর আর পেটের মাঝখানে একটা পার্টিশন থাকে যেটা এরকম অনেকটাই উত্তল ঢেউয়ের মতো, এটাকে আমরা বলি হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ঠিক আছে? এখন তুমি খেয়াল করে দেখো, আমাদের আগের পড়া অনুযায়ী আমরা কিন্তু জানি যে উপর থেকে অন্য নালী আসলো, ডায়াফ্রামের ঠিক নিচে এসেই অন্য নালীটি এসে এখানে এসে এখানে এসে এরকম স্ফীত হয়ে পাকস্থলী তৈরি করে। এই আমাদের কথা ছিল। এরপর নিচের দিকে চলে যায় ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের প্রথম অংশটা এরকম ইউ আকৃতির, এরপরে পেটের মধ্যে অনেক পেঁচানো থাকে, ওটা আমাদের দরকার নাই। যতটুকু দরকার পরিপাক গ্রন্থিগুলোর অবস্থান জানার জন্য সেটা বলি। দেখো, লালা গ্রন্থি শেষ, মুখের ওখান থেকে শুরু হয়েছিল, গলবিলের ভিতরে কোনো গ্রন্থি নাই, অন্য নালীর ভিতরে কোনো গ্রন্থি নাই। আমরা কিছুক্ষণ আগে বলছি পাকস্থলীর ভিতরে, পাকস্থলীর প্রাচীরের স্তর কয়টা? 5টা। সেটার মিউকোসা স্তরের মধ্যে এরকম গ্রন্থি আছে, এরকম কিছু গ্রন্থি পাওয়া যাবে। ঠিক আছে, ভিতরে পাকস্থলীর এই ভেতর দিকে মিউকোসা স্তরের মধ্যে কিছু গ্রন্থি পাওয়া যাবে, গ্যাস্ট্রিক গ্রন্থি। আবার অন্য যদি ক্ষুদ্রান্ত বলি বা পরের বৃহদান্ত্রের বলি, তাহলে এটার ভিতরের দিকে কিছু গ্রন্থি পাওয়া যাবে, এগুলা হচ্ছে আন্টিক গ্রন্থি। তাহলে আমরা কি এটা পাচ্ছি যে 5 ধরনের গ্রন্থির মধ্যে 3 ধরনের গ্রন্থির অবস্থান আমাদের পরিপাক নালীর ভিতরেই, মুখের ভিতরে, পাকস্থলীর ভিতরে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের ভিতরে। এবার বাইরে আছে 2টা, পরিপাক নালীর ভিতরে না, বাইরে আছে, সাইডে আছে, কাছাকাছি আছে, পাশাপাশি আছে। কোন 2টা? একটা হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি, খেয়াল করে দেখো, এই পাকস্থলীর ডান পাশে ডায়াফ্রামের নিচে এরকম ভাবে প্রায় ত্রিকোণাকার সবচেয়ে বড় যে গ্রন্থি, এটা হচ্ছে যকৃত। এটা যকৃত, এটা সবচেয়ে বড় গ্রন্থি, এটাকে জৈব রসায়নাগার বলা হয়, এটা বিপাকের প্রধান কেন্দ্র বলা হয়। এই যকৃত ইংরেজিতে আমরা বলি হচ্ছে লিভার, যকৃত বা লিভার, বাট মেডিকেল টার্ম হচ্ছে হ্যাপাটিক। হ্যাপাটিক শব্দ দিয়ে যকৃত বুঝায়, যেমন কার্ডিয়াক দিয়ে হৃৎপিণ্ড বুঝায়। পালমোনারি মানে কি বলছিলাম? পালমোনারি ফুসফুস। রেনাল দিয়ে কি বলছিলাম? বৃক্ক। লিঙ্গুয়াল দিয়ে কি বলছিলাম? জিহ্বা। আবার আমরা এখানে পড়লাম হ্যাপাটিক মানে কি? যকৃত। এই হচ্ছে যকৃত। এই যকৃত 4টা খণ্ডে বিভক্ত। জাস্ট তুমি একটু চিন্তা করো, এই একটা খণ্ড, এই ছোট্ট আরেকটা দিকে খণ্ড, ঠিক আছে, আর মনে করো এইখানে আরো ছোট 2টা খণ্ড আছে। বাট অ্যাকচুয়ালি এটা আরেকটু মানে এদিকে যাবে। এই পাশের যে খণ্ড, মানে এটাকে ত্রিকোণাকার যদি আমরা চিন্তা করি, যকৃতকে, ঠিক আছে, এই যকৃতের ডান দিকের যে খণ্ডটা, 4টা খণ্ডের মধ্যে এই ডান পাশের খণ্ডটা আকৃতিতে সবচেয়ে বড় থাকে, ডান খণ্ড। এটা ডান খণ্ড, এই পাশে বাম খণ্ড, লিখলাম বাম খণ্ড। আর 2টা খণ্ড আছে, নাম হচ্ছে ক দিয়ে, একটা হচ্ছে কডেট আর একটা হচ্ছে কোয়াড্রেট। তাহলে যকৃতের খণ্ডগুলোর নাম মুখস্থ করি আমরা। যকৃতের খণ্ড কয়টা? 4টা, ডান, বাম, ক দিয়ে দিতে, কডেট, কোয়াড্রেট, কডেট, কোয়াড্রেট। যকৃতের
চারটা খণ্ডের মধ্যে এই ডান পাশে যেটা থাকে এটা আকৃতিতে সবচেয়ে বড়, ডান খণ্ড আকৃতিতে সবচেয়ে বড় ডান খণ্ড। এখন এই যকৃত, আমরা দেখো আমাদের বডিতে যত কিছু চিন্তা করি না কেন, যত অর্গানই বলি আমরা, অস্থি বলি, তরুণাস্থি বলি, আমাদের মস্তিষ্ক, আমাদের হৃৎপিণ্ড, পেশি, যা কিছু বলি, এবং ইভেন আমরা এই পরিপাকের গ্রন্থিগুলো বলি না কেন, সবগুলাই কিন্তু কোষ দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি সব। অস্থিও কোষ দিয়ে তৈরি, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, ঠিক আছে। আমাদের তরুণাস্থি কোষ দিয়ে তৈরি, কন্ড্রোসাইট। আমাদের মস্তিষ্ক কোষ দিয়ে তৈরি, যেটা স্নায়ুকোষ, নিউরন বলি আমরা। এছাড়াও এস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এই টাইপ থাকে। তার মানে কোষ দিয়ে পুরো বডি তৈরি। তাহলে আমরা তো ওই চিন্তা এখানেও করব যে এই যকৃত তো কোষ দিয়ে তৈরি, যকৃতও কোষ দিয়ে তৈরি। যকৃত যে কোষ দিয়ে তৈরি, ওই কোষের একটা বিশেষ নাম হচ্ছে হেপাটোসাইট। কি বলছি? হেপাটোসাইট বলছে। এবং তুমি নিশ্চয়ই বুঝতেছো, অস্থির কোষকে অস্টিওসাইট বলে, তরুণাস্থি কোষকে কন্ড্রোসাইট বলে, হেপাটিক মানে কি যকৃত, যকৃতের কোষকে হেপাটোসাইট বলে। ওকে, আচ্ছা। এখন দেখো এই ডান খণ্ড, এইটার ভিতরে ধরো এটা একটা হেপাটোসাইট ধরলাম, এইটা আরেকটা, এইরকম ভাবে কোষগুলো থাকে, এরকম ভাবে কোষগুলো থাকে যকৃতের ভিতরে, ঠিক আছে। কোষগুলা একসাথে মিলে একটা আলাদা খণ্ডের মতো হয়, এগুলাকে আমরা বলি হচ্ছে যকৃতের মধ্যে লোবিউল আছে। আচ্ছা, এখন তোমাকে দুইটা শব্দ একটু খেয়াল রাখতে হবে, এটা যেন প্যাচ না লাগে। দুইটা শব্দের একটা হচ্ছে লোব বলতে কি বোঝায়, একটা হচ্ছে লোবিউল বলতে কি বোঝায়। এটা কিন্তু লোভ মানে আবার না, কিন্তু ধন সম্পত্তির লোভ যেটা, সেটা কিন্তু না। লোবিউল বলতে কি বোঝায়, লোবিউল বলতে কি বোঝায়, এই দুইটা টার্ম কিন্তু খেয়াল রাখবো। এই যে আমরা বললাম না যকৃতের চারটা খণ্ড ছিল, এই বড় বড় খণ্ডের মেডিকেল টার্ম হচ্ছে লোব। যেমন ডান ফুসফুসে কয়টা বড় খণ্ড থাকে, তার মানে কয়টা লোব থাকে। একইভাবে যকৃতের বড় খণ্ড কয়টা? চারটা, তার মানে যকৃতের লোব কয়টা? চারটা। এখন যদি ওই লোবগুলোর ভিতরে আরো ছোট ছোট চিন্তা করি, সেগুলো হচ্ছে লোবিউল, ঠিক আছে। লোবিউল মানে ছোট কিছু বোঝায়। ওই লোবিউলের ভিতরে হচ্ছে যকৃত কোষগুলো থাকে, লোবিউলের ভিতরে যকৃত কোষগুলো থাকবে। তার মানে যকৃত কোষ, যেটার নাম বিজ্ঞানীরা রাখছে হেপাটোসাইট, সেই কোষগুলো দিয়ে লোবিউল তৈরি হয়। কতগুলো লোবিউল একসাথে মিলে একটা লোব তৈরি হয়েছে, চারটা লোব মিলে পুরো যকৃত। ওকে, আচ্ছা। এখানে আরেকটা জিনিস তুমি একটু জেনে রাখবা, পুরো যকৃতের বাইরে একটা আবরণ থাকে। আবরণ তো জাস্ট লাইক আওয়ার ড্রেস, আমাদের জামার মতো। যেমন অস্থির আবরণ আছে পেরিঅস্টিয়াম, তরুণাস্থির আবরণ আছে পেরিকন্ড্রিয়াম, আমাদের হৃৎপিণ্ড এটার আবরণ আছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে। সরি, অস্থি হচ্ছে পেরিঅস্টিয়াম, ঠিক আছে। তরুণাস্থি হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তারপরে হচ্ছে তুমি যদি বলো হৃৎপিণ্ডের আবরণ, পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। মস্তিষ্কের আবরণকে কি বলে? মেনিনজেস। আর যকৃতের বাইরে পুরাটাকে ঘিরে যে আবরণ থাকে, তার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল বলা হয়, গ্লিসন্স ক্যাপসুল। এই কথাগুলো পরে আসবে, আমরা একটু মানে এই ছবি এঁকে কিছুটা ধারণা নেই, তারপর আমরা বইয়ের পেজের মধ্যে যাব এবং প্রশ্ন সলভ করবো আর কি, ঠিক আছে। গ্লিসন্স ক্যাপসুল পুরা যকৃতকে ঘিরে রাখে এটা। ওকে, তাহলে যকৃতকে আমরা পুরা যকৃত এটাকে ভাঙতে ভাঙতে ভিতরের দিকে ঢুকতেছি। কি পাচ্ছি? ভাঙার পরে প্রথমে পাইলাম লোভ, লোভকে ভাঙলাম, কি পাইলাম? লোবিউল, লোবিউলকে ভাঙলাম, কি পাইলাম? যকৃত কোষ, নাম কি? হেপাটোসাইট। এই হেপাটোসাইট গুলার উপরে বা হেপাটোসাইট গুলার ভেতরে প্রতিনিয়ত এক ধরনের রস তৈরি হয়, সেটার নাম হচ্ছে পিত্তরস। পিত্তরস, বাইল যেটাই বলি। তুমি কিছুক্ষণ আগে পড়ছো না লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে কি তৈরি হয়? লালা রস তৈরি হয়। খুব সিম্পল কথা। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি তৈরি হয়? গ্যাস্ট্রিক রস। আন্টিক গ্রন্থি থেকে আন্টিক রস। অগ্নাশয় নামক যে গ্রন্থি, সেটা থেকে তৈরি হয় অগ্নাশয় রস। কিন্তু
যকৃত থেকে যে তৈরি হয় সেটা কি যকৃত রস? না, এটা ব্যতিক্রম। এটার নাম হচ্ছে পিত্তরস। এটা আসলেই ব্যতিক্রম। তুমি লালা রস বলো, গ্যাস্ট্রিক রস বলো, আন্টিক রস বলো, অগ্নাশয় রস বলো, সবগুলোর ভিতরে এনজাইম আছে। এনজাইম খাবার পরিপাকের জন্য, ঠিক আছে? কিন্তু এই পিত্তরসের ভিতরে কোনো এনজাইম নাই। দেখো, যকৃত থেকে তৈরি হচ্ছে, নামটা যকৃত রস হইতে পারত, বাট পিত্তরস নামও ব্যতিক্রম, উপাদানও ব্যতিক্রম। সবগুলাতে এনজাইম আছে, পিত্তরসে কোনো এনজাইম থাকে না, কোনো এনজাইম থাকে না। ওকে, এবার আমরা একটু ধারণা এখানে যদি শেষ করি কিছুটা আর কি, সে হচ্ছে যে এই পিত্তরস তো তৈরি হচ্ছে কোষগুলোর ভিতরে, তৈরি হয়ে ছোট ছোট নালীর মাধ্যমে এসে এইখানে একটা থলের মতো থাকে, সেই থলিতে এসে সব চারদিক থেকে এসে জমা থাকে। তো পিত্তরস জমা থাকে, এই জন্য এটা ওইটার সাথে মিল রেখে পিত্তথলি। তাহলে পিত্তরস তৈরি করা কার কাজ? যকৃত। আর পিত্তরসটাকে জমা রাখছে কে? পিত্তথলি, যেটা আমাদের যকৃতের ঠিক নিচেই থাকে। ওকে, তাহলে আমাদের গ্রন্থিগুলো মোটামুটি আইডিয়া কতগুলো শেষ। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের এই পাকস্থলী ঠিক নিচে এই যে ইউ আকৃতির ডিউডেনাম, এই যে ইউ এর মতো দেখতে, ক্ষুদ্রান্তের প্রথম অংশকে কি বলে? ডিউডেনাম। ক্ষুদ্রান্তের ইউ আকৃতির অংশকে কি বলে? ডিউডেনাম। ওকে, যারা আজমল স্যারের বই সামনে নিয়ে বসছো তারা ওইটা একটু প্রিপেয়ার থাকো। সেটা হচ্ছে তোমার এই অংশের কথাবার্তা শেষ হলে আমরা কিন্তু একটু পড়ার মধ্যে যাবো, একটু দেখবো আর কি, পেজ উল্টের সাথে সাথে দেখে কতটুকু আমরা মনে করতে পারি, মানে শুনলাম আসলে আমার ব্রেন কতটুকু এটাকে মনে করে আবার উত্তর দ্রুত বলতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো এই পাকস্থলীর ঠিক নিচে এই জায়গায় এখানে একটা মরিচের মতো, মরিচ বলো, কাঁচা মরিচ, শুকনা মরিচ, যাই বলো, বোম্বাই মরিচ, এটা হয়েছে মরিচের মতো হয় নাই, কল্পনা করো, কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের নিচে আমাদের এখানে একটা অর্গান আছে, এটার নাম হচ্ছে প্লিহা। প্লিহা, স্প্লিন। ওই যে রক্তচাপটা যদি পড়ে থাকে ওখানে দেখবা যে প্লিহাতে উৎপন্ন হয়, প্লিহাতে ধ্বংস হয়, এই সেই রক্তকণিকা, এগুলো নিয়ে প্লিহা বা স্প্লিনের কথা বলা আছে। আমাদের বাম পাশে ডায়াফ্রামের ঠিক নিচেই থাকে। এই যে মরিচের মতো গ্রন্থি, এটার একটা প্রান্ত হচ্ছে ডিউডেনামের দিকে, আর একটা প্রান্ত হচ্ছে প্লিহার দিকে, স্প্লিনের দিকে। তো আমরা কি এরকম বলতে পারি না? ডিউডেনাম, স্প্লিন, এস। ওকে, তাহলে এইটা কি? সরি, মরিচের মতো, এটার নাম কি? এইটার নাম হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, যেটার এক প্রান্ত ডিউডেনামের দিকে থাকে, আরেক প্রান্ত স্প্লিনের দিকে থাকে। এই যে, ঠিক আছে, ডিউডেনামের দিকে যে অংশ থাকে এটার নাম বিজ্ঞানীরা বলছে এটা মস্তক, মাথা। আর এই স্প্লিন বা প্লিহার দিকে যেটা থাকে এটুকু হচ্ছে লেজ, আর বাকিটুকু হচ্ছে দেহ। তাহলে একটা অগ্নাশয়ের গঠনে আমরা তিনটা অংশ দেখব পরবর্তীতে। একটা হচ্ছে মস্তক, আর একটা হচ্ছে লেজ, আর মাঝখানের অংশটুকু হচ্ছে দেহ বা বডি। এভাবে ডিউডেনামের দিকে মস্তক থাকে, স্প্লিনের দিকে, প্লিহার দিকে লেজ থাকে। ওকে, আচ্ছা, এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়ের ভেতরে এদিক থেকে একটা বড় নালী আসে, এই নালীটা এসে ডিউডেনামের মধ্যে উন্মুক্ত হয়। এদিক থেকে এসে ডিউডেনামের মধ্যে উন্মুক্ত হবে এই নালীটা। অগ্নাশয়ের ভিতর দিয়ে নালী আছে, এই নালীটার নাম হচ্ছে অগ্নাশয়িক, আমরা যদি আরেকটু একদম স্পেসিফিক, যেটা বারবার প্রশ্ন আসছে, উইটসাং নালী বলা হয়। উইটসাং নালী। তাহলে প্রশ্ন আসতে পারে না, উইটসাং নালী মানুষের দেহে কোথায় পাওয়া যায়? অগ্নাশয়ের ভিতরে পাওয়া যায়। ওকে, অথবা আসতে পারে অগ্নাশয়ের ভিতরে কোন নালী পাওয়া যায়? সেন্ট্রাল নালী নাকি উইটসাং নালী? হ্যাঁ, তারপরে এরকম বেলিনিন নালী, এরকম জিওলজির অন্য কোনো টার্ম দিয়ে দিতে পারে, কারণ ইদানিং তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে ক্রিটিক্যাল কোশ্চেন হচ্ছে। 22-এ হইল জিওলজির ঝড় উঠছে, আর 23 ব্যাচে হচ্ছে বোটানির ঝড় উঠছে আর কি। তোমাদের কি দুই সাবজেক্টেরই ঝড় ওঠে কিনা বোঝা যায় না আর কি। আচ্ছা, আমরা যে অগ্নাশয়ের মধ্যে ছিলাম, এটার গঠনটা সম্বন্ধে একটু যদি আইডিয়া নেই, এটা কেমন? ধরো মরিচের মতো বলি বা পাতার মতো যাই বলি না কেন, মরিচের মতো, পাতার মতো যাই বলি, অগ্নাশয়। এই অগ্নাশয়ের গঠনের মধ্যে কিছু কিছু জায়গায় দেখো, একটা কথা দিয়ে কিন্তু শুরু হবে, সেটা কি?
যে যত গ্রন্থি আছে সবগুলার গঠন কোষ দিয়ে, কোষ 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 সবকিছু। তুমি তোমার স্কিনের মধ্যে কোষ আছে, ত্বক, এটার পরে স্কিনের নিচেই পেশি, পেশি কোষ দিয়ে তৈরি, তার আর একটু ভিতরে যাও অস্থি, অস্থি কোষ দিয়ে তৈরি, অস্টিওসাইট। সব তোমার হৃৎপিণ্ড বলো, তোমার তোমার বৃক্ক বলো, ফুসফুস, সব জায়গায় কোষ 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 সবকিছুই। তবে সেই কোষগুলার আকৃতি ডিফারেন্ট। যেমন তুমি ধরো অস্থির যে কোষ অস্টিওসাইট, ওটা তুমি তোমার সামনে এনে দেখলে যেরকম দেখতে লাগবে, ওই যে তুমি ধরো হ্যাপাটোসাইট যকৃতের ভিতরে, ওই দুটোর চেহারা সেম না। আমাদের ব্রেন থেকে একটা নিউরন বের করে নিয়ে আসলাম, দেখি কেমন লাগে। এটা দেখতে যেরকম লাগবে, আমাদের তরুণ অস্থির মধ্যে থেকে কন্ড্রোসাইট একটা নিলাম, সেম না, আকৃতি ডিফারেন্ট। হ্যাঁ, কোষ বলতে যা বুঝায়, কোষের গঠনের বাইরে প্লাজমা মেমব্রেন থাকতে হবে, ভিতরে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম নামক যে জায়গাটা, সেখানে তোমার কোষীয় অঙ্গাণুগুলা থাকবে, তাই থাকবে সব। কিন্তু চেহারা ভিন্নতা, যেমন তোমার এশিয়ান পিপল এক ধরনের, ইউরোপিয়ান এক ধরনের, আফ্রিকান এক ধরনের, ওরকম সেলগুলো সবাই মানুষ কিন্তু ডিফারেন্ট, সবাই কোষ, বাট আকৃতিটা ডিফারেন্ট। এবং বিজ্ঞানীরা নামকরণগুলোও ডিফারেন্ট করছে। যেমন তোমাকে যদি একটা শব্দ বলি যে মাইক্রোগ্লিয়া, তোমার মাথায় চলে আসবে, ও আচ্ছা এটা ব্রেনের মধ্যে এই কোষগুলো থাকে। তোমাকে যদি বলি এরিথ্রোসাইট, ও আচ্ছা এটা রক্তের মধ্যে থাকে, মানে নাম শুনে তুমি বুঝে ফেলতেছো এটা কোথায় থাকে। সেম ভাবে আমাদের এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এটাও কিন্তু কোষ দিয়ে তৈরি। এখন যে ছোট জিনিসটা তুমি মাথার মধ্যে রাখো, ইনপুট দেওয়া উচিত, দিলে সুবিধা, তাহলে বই ধরতে পারো ইজিলি, সেটা হচ্ছে এই অগ্নাশয়ের গঠনের মধ্যে কিছু জায়গায় এই ধরো একটা কোষ, এই আরেকটা কোষ, এই আরেকটা কোষ, এই আরেকটা কোষ, এই আরেকটা কোষ, এরকম ভাবে কিছু জায়গায় কোষগুলা খুব ক্লোজলি থাকে, মানে অনেকটা যেন মানে শীত অঞ্চল আর কি, কোল্ড কান্ট্রি, এই জন্য কাছাকাছি থাকবে আর কি কোষগুলা, শীত লাগতেছে কাছাকাছি। এই যে কাছাকাছি থাকতেছে এই কোষগুলা, যার কারণে এই কোষগুলা দেখতে একটু উঁচু মনে হয়, আবার এই জায়গায় একটু সমতল, আবার তুমি যদি এই জায়গায় সমতল, তারপরে আবার এখানে কোষগুলা কাছাকাছি 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 কাছাকাছি, এরকম ভাবে ঘন সন্নিবিষ্ট ভাবে থাকে, ওই জায়গাটা একটু উঁচু। তো এই যে উঁচু মতন জায়গাগুলা, এই জায়গাগুলো দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হয়। দ্বীপ মানে, যেমন দ্বীপ বলতে কি আমরা বুঝি যে এমন একটা উঁচু জায়গা, উঁচু মানে স্থলভাগ, যার চারপাশে জলরাশি আছে, উহাকে দ্বীপ বলে, আমরা ছোটবেলায় যেগুলো পড়ছি আর কি। তো ওই একটা উঁচু জায়গার মতো আর কি, দ্বীপের মতো। তার মানে আমাদের বডিতে অগ্নাশয় নামক একটা গ্রন্থি আছে, একটা অঙ্গ আছে, যেটার গঠনের মধ্যে কোষ এরকম থাকার কারণে দ্বীপের মতো মনে হয়। একজন সায়েন্টিস্ট জার্মানির, খুব সম্ভবত পল ল্যাঙ্গারহ্যান্স, উনি প্রথম এটা দেখলো যে হ্যাঁ, এর তারে অগ্নাশয়ের মধ্যে তো ঘটনা একটু ভিন্ন, দ্বীপের মতো মনে হইতেছে। এই জন্য উনি ইউরেকা মানে আবিষ্কার করছে আর কি। ওনার নাম অনুসারে এই দ্বীপগুলার নাম হয়েছে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। যেমন আমাদের আছে সেন্ট মার্টিন, আমাদের আছে মহেশখালী, আমাদের আছে হচ্ছে কুতুবদিয়া, তারপর হাতিয়া, অনেক দ্বীপ আছে না আমাদের, এরকম অগ্নাশয়ের মধ্যে দ্বীপ আছে। এই দ্বীপগুলোর নাম কি ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, এটার ভিতর দিয়ে কোনো নালী থাকতে পারে না, মানে কোষগুলো খুব কাছাকাছি, নাই নালী নাই এগুলোর ভিতরে। এখান দিয়ে নালী আছে, এখান দিয়ে নালী আছে, এখান দিয়ে এরকম নালী আছে, এখানে নালী আছে, ঠিক আছে। এই যেসব জায়গা দিয়ে নালী আছে, এই নালীগুলো এসে মাঝখানে একটা বড় নালী তৈরি করে, দুই দিক সব নালী এসে, সব দিক থেকে এসে, হ্যাঁ। এই বড় নালীটাই কিন্তু উইটসাং নালী ছিল। উইটসাং নালী বলছিলাম না, মাঝখান দিয়ে উইটসাং নালী থাকে। আর নালীবিহীন অংশ হচ্ছে এই যে, সরি, এই কোষগুলা যেরকম, এই জায়গাটা নালীবিহীন। আবার এইখানে কোষগুলো খুব কাছাকাছি ঘনভাবে আছে, দ্বীপের মতো করে আছে, দ্বীপের নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ, এরকম ভাবে। তাহলে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি কিনা যে অগ্নাশয় নামক যে গ্রন্থি মানুষের দেহে পরিপাকের সাথে জড়িত, সেই গ্রন্থি চেহারা দেখলে, গঠন দেখলে দুই রকম পাওয়া যাচ্ছে, যে নালীবিহীন অংশ আছে,
নালীও আছে, আবার নালীযুক্ত অংশ আছে। তাহলে আমাদের কথা কি এটাই ছিল যে একটা গ্রন্থির মধ্যে যদি নালীও থাকে আবার নালীবিহীনও থাকে, তাহলে দুই রকমের চরিত্রের অধিকারী, মিশ্র চরিত্রের অধিকারী, তখন সেটাকে আমরা মিশ্র গ্রন্থি বলবো। এই হচ্ছে মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয় কোন ধরনের গ্রন্থি? উত্তর হচ্ছে মিশ্র গ্রন্থি। কেন? বুঝে গেছে? এখন এই যে নালীবিহীন বললাম, এই ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, এগুলার ভিতরে যে কোষগুলো আছে, তাই তো আমাদের কথা তো এটাই ছিল যে যেখানে নালী নাই, অনালী গ্রন্থি, সেটা অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করবে, হরমোন তৈরি করবে। তাহলে আমরা কি বুঝতে পারি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, এই জায়গাগুলো থেকে সবসময় হরমোন তৈরি হবে। বিজ্ঞানীরা দেখলো যে এই যে কোষগুলা, সেই কোষগুলো টোটাল 4 ধরনের হয়, আলফা, বিটা, গামা, ডেল্টা। নামকরণ করছে আলফা, বিটা, গামা, ডেল্টা, ওনারা যা করছে তাই। এখন আমি তো চাইলেই এ কোষ, বি কোষ, হ্যাঁ, এক্স কোষ, ওয়াই কোষ বলতে পারবো না, আলফা, বিটা, গামা। হ্যাঁ, 4 ধরনের কোষ পাওয়া যায়। ওই কোষগুলা হরমোন তৈরি করে, যেহেতু নালী নাই, অন্তঃক্ষরা হরমোন তৈরি করে। আর নালী যুক্ত যে অংশ, সেই জায়গা থেকে তো অ্যাজোজাল এনজাইম তৈরি হবে। তার মানে এই উইটসাং নালীর ভিতর দিয়ে যে অগ্ন্যাশয়ের ধারা প্রবাহিত হয়, সেটার মধ্যে কিন্তু হরমোনও আছে, সেটার মধ্যে কিন্তু এনজাইমও আছে। ঠিক আছে এই পর্যন্ত? ওকে, আমরা এই পচা ছবিগুলা দেখলাম, মানে বিদঘুটে ছবি, তারপরে বিরক্তিকর ছবি, খারাপ ড্রয়িং, যেটাই বলি না কেন। এটা শেষ করে আমরা এবার ভালো ইমেজ যেগুলা গুগলে পাওয়া যায়, সেগুলো আমরা কয়েকটা দেখব। তার আগে কয়েকটা জিনিস একটু বলে আমরা যাচ্ছি নেক্সট। এই যে 5 ধরনের গ্রন্থি আমরা পাচ্ছি, হ্যাঁ, কোথায় লিখি? আচ্ছা, ওকে, 5 ধরনের গ্রন্থি পাচ্ছি, এখানেই লিখি। সেটা হচ্ছে কি কি ছিল আমাদের? লালা গ্রন্থি, ল লিখলাম। তুমি খেয়াল করে দেখো, লালা গ্রন্থি, ওকে। তারপরে আমরা বলছি পরিপাক নালীর ভিতরে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ লিখলাম। আন্টিক গ্রন্থি লিখলাম, সরেয়া। তারপরে ওই নালীর বাইরে দুইটা, একটা হচ্ছে যকৃত আর একটা হচ্ছে অগ্ন্যাশয়, তাই তো? প্রথম অক্ষর লিখছে আর কি। কি ধারণা করার জন্য খেয়াল করো, এই 5টার মধ্যে 2টা জিনিস আপাতত তুমি মনে রাখো। দেখো, এই 5 ধরনের গ্রন্থির মধ্যে কিন্তু যে উপাদান তৈরি হয়, সেই উপাদানের নামের মধ্যে কিন্তু রস আছে, তাই না? সব রস। লালা গ্রন্থি থেকে কি তৈরি হয়? খুব সিম্পল কথা, লালা রস। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস, আন্টিক গ্রন্থি থেকে আন্টিক রস, অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় রস, যকৃত থেকে ব্যতিক্রম বলছিলাম, পিত্তরস। 2টা কথা যেটা মনে রাখতে হবে, একটা হচ্ছে যে এই যে গ্রন্থি, এই গ্রন্থিগুলোর মধ্যে কোনটাতে কয় ধরনের কোষ পাওয়া যায় খেয়াল করো। লালা গ্রন্থির ভিতরে 2 ধরনের কোষের কথা বলছে, বই আমরা পরে দেখবো আর কি। হ্যাঁ, গ্যাস্ট্রিক গ্রন্থির ভিতরে 4 ধরনের বলছে, ওকে। আন্টিক গ্রন্থি যেটা, ওটা সবচেয়ে বেশি, 6 ধরনের। পরে দেখো কোনো কোনো জায়গায় একটু প্লাস মাইনাস হতে পারে। যকৃতের ভিতরে 1 ধরনের, অগ্ন্যাশয়ের ভিতরে 4 ধরনের। তাহলে আমরা মনে হয় জিনিসটাকে এইভাবে দাঁড় করানো যায় কিনা দেখো তো। 1, 2, 4, 4, 6। তার মানে পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে কয় ধরনের কোষ পাওয়া যায় কোনটার ভিতরে, সেটা যদি আমরা পড়তে যাই, তাহলে আমরা দেখব 1 ধরনের কোষ শুধুমাত্র হ্যাপাটোসাইটের কথা। হ্যাঁ, মানে এটা তোমার আরো কিছু সাপোর্টিভ কোষ আছে, যেমন হ্যাপাটোসাইট বাদেও ওখানে কাফার কোষ থাকে, যেটাকে আমরা বলি যকৃতের ভিতরে ম্যাক্রোফেজ, যারা জীবাণুগুলাকে ধ্বংস করার জন্য কাজ করে। দ্যাট ইজ ডিফারেন্ট, আমরা এই কথাগুলো পাবো। তারপর 2 ধরনের হচ্ছে লালা গ্রন্থি, এটা সেম। কোনটা কোনটা সেম? অগ্ন্যাশয়ের ভিতরেও 4 ধরনের কোষ পাওয়া যায়, ঠিক আছে। আর পাকস্থলীর ভিতরে গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যেও 4 ধরনের কোষ পাওয়া যায়। আর সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আন্টিক গ্রন্থির মধ্যে। তাহলে কত ধরনের কোষ পাওয়া যায় এটা আমরা একটু ব্রেনের মধ্যে সেট করি। সেকেন্ড যে কথাটা, সেটা হচ্ছে যে কোনটার মধ্যে কত % পানি থাকে, এটা আমরা একটু খেয়াল রাখবো। কেন খেয়াল রাখবো?
আমাদের পুরা জিওলজি বইয়ের মধ্যে যখনই কোনো রসের কথা আসবে, সেটা লালা রস, আমাদের গ্যাস্ট্রিক রস, আন্টিক রস, অগ্নাশয় রস, পিত্তরস, কিংবা রক্তের যে উপাদান রক্তরস, সবগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামই পানি থাকে। ম্যাক্সিমামই পানি, ম্যাক্সিমাম শতকরা পরিমাণে পানি পানি পানি। আরে মানে মানুষের বডিরই তো 70% পানি, 70%-এর উপরে বডিতে পানি থাকে, তাই তো? এটা জানি আমরা। তাহলে খেয়াল করে দেখো যে সংখ্যাগুলো এরকম, দেখবা যে কোনো জায়গায় লেখা আছে কি 95%, কোনো জায়গায় লেখা আছে 97%, কোনো জায়গায় লেখা আছে 98, কোনো জায়গায় লেখা আছে 98.5, কোনো জায়গায় লেখা আছে 99.5। ফোটা দিতে গেলে অন্য পেজে চলে যায়। ওকে, ছোট থেকে বড়র দিকে আমরা পানির পরিমাণটাও খেয়াল রাখবো, কোনটাতে কত পার্সেন্ট থাকে। 5 ধরনের গ্রন্থিতে 5 রকম, ঠিক আছে? সবচেয়ে বেশি কথা, সবচেয়ে কম কথা, আমরা এটা পরে বই পড়তে গিয়ে দেখবো এই দুইটা জিনিস। আচ্ছা, এরপরে যদি আমরা ডিটেইল এখন যদি একটা একটা করে শেষ করি আর প্রশ্ন সলভ করি, তার আগে টেকনিক্যাল যদি বলি, একটা তো পানি উপাদান, ধরো আমরা লালা গ্রন্থির মধ্যে যে লালা রস, সেটার উপাদানগুলো পড়তেছি, অথবা অগ্নাশয়ের মধ্যে অগ্নাশয় রস উপাদান পড়তেছি। পানি তো সব জায়গায়। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই এদিকে আসেন, পিত্তরসের প্রধান উপাদান কি বলেন? পানি। কেউ তোমাকে বললো, আচ্ছা গ্যাস্ট্রিক রসে মূলত কোনটা পরিমাণে বেশি পাওয়া যায়? পানি। এছাড়া বাকি উপাদানগুলোকে নানান ভাবে ভাগ করছে। ওটার ভিতরে কোষ আছে কিনা এটা বলছে, ওটার ভিতরে কোন রঞ্জক পদার্থ আছে কিনা এটা বলছে, ইটস ফাইন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাগটা দুই ভাবে করছে, কিছু জৈব উপাদান, কিছু অজৈব উপাদান। জৈব আর অজৈব। আন্টিক রসের জৈব উপাদানগুলোর নাম কি, অজৈব উপাদানগুলোর নাম কি। টেকনিক যেটা তুমি মাথায় রাখবা পুরো জিওলজির জন্য, যে যদি কোনো উপাদানের নামের মধ্যে কেমিস্ট্রি ভাব থাকে, কেমিস্ট্রির পর্যায় সারণীর যে মৌলগুলার সাথে আমরা পরিচিত, সেই মৌলগুলার যে নাম, সেই শব্দগুলা, সেই নামগুলা যদি কোনো উপাদানে আসে, সেটা চোখ বন্ধ করে অজৈব উপাদান। এখন তোমাকে আমি জিজ্ঞেস করি, দুইটা শব্দ উচ্চারণ করতেছি, একটা হচ্ছে টায়ালিন আর একটা সোডিয়াম, তুমি বলো কোনটা অজৈব উপাদান? সোডিয়াম দিয়ে কিছু আছে। তোমাকে আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা পিত্তরসের একটা উপাদান হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট, নামটা খেয়াল করো, এটা জৈব হবে না অজৈব হবে? নামের মধ্যে সোডিয়াম আছে, অবশ্যই এটা অজৈব হবে। তোমাকে বললাম অস্থির একটা উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট থাকে, নামটা খেয়াল করো, ক্যালসিয়াম আছে ওখানে, অজৈব হবে। বোঝা গেছে? যদি এমসিকিউ কোনটি জৈব কোনটি অজৈব এটাই বাসে, আমরা কিন্তু অপশন দেখেই বুঝে ফেলতে পারবো, মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে? এই পর্যন্ত উপাদানগুলা। আর কাজের ক্ষেত্রে লালার রসে যে উপাদান থাকে সেগুলোর কাজগুলো একটা চার্ট দেওয়া আছে, হয়ে যাবে, অসুবিধা নাই। পিত্তরসের যে উপাদানগুলো সেগুলাও একটু লেস ইম্পর্টেন্ট, পিত্তরসের উপাদানের কাজগুলা লেস ইম্পর্টেন্ট। তারপর তুমি যদি যাও হচ্ছে অগ্নাশয়ের রসের যে কাজ, সেটাও একটা বক্সের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমরা যাই তাহলে, হয়ে যাবে যেহেতু বলতেছি আমরা যাই। খেয়াল করো, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি না? আচ্ছা দেখি তোমরা ঘুমাচ্ছ কিনা একটু দেখে নেই। আমাদের এইখানে, হ্যাঁ থ্যাংক ইউ, নতুন নতুন কাউকে পাওয়া যাচ্ছে, নাহিদ হাসানকে, সাজিয়া, তানজিল। প্রাইজ 7 জন আমরা সিলেক্ট করছি, বাট নাম অ্যানাউন্সমেন্ট করতে গিয়ে এখানে যেটা হয়েছে যে আসলে তোমার কি বলে এটাকে, যে ওই ডিজাইনটা, আমার নামের ডিজাইন পছন্দ হয় না, যার কারণে এটা দেইনি আর কি। দেখি ক্লাস শেষ করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, জাওয়াদ আছে এখানে, দিবানিশি, দিবানিশি প্রাইজ চাচ্ছে সবাই, প্রাইজ প্রাইজ প্রাইজ। এই যে এখনই প্রাইজের ব্যবস্থা হবে। দেখো আমরা বলছিলাম না, এই কানের নিচে কোনটা থাকে? কানের নিচে কি বলছিলাম বলো? কানের নিচে কি বলছি? প্যারোটিড গ্রন্থি বলছি। ঠিক আছে, ও যে জিহ্বার নিচে, জিহ্বা, জিহ্বা মানে লিঙ্গুয়াল, দেখো লিঙ্গুয়াল,
তারপরে চোয়াল, ম্যান্ডিবল, সাব ম্যান্ডিবুলার, বোঝা যাচ্ছে তাদের অবস্থান পারা যাবে না, ইজিলি পারবে, না পারার কিছু নাই। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি যাই নেক্সট, দেখো কানের নিচে প্যারোটিড, মানে আমরা হচ্ছে মনে রাখার জন্য, অলরেডি বলছি, এটা যদি মনে না থাকে তাহলে তো কি করবা তাহলে এই জীবনে করবাটা কি? কাপ মনে রাখি আমরা, কাপ মানে কানের নিচে প্যারোটিড গ্রন্থি থাকে, কানের নিচে প্যারোটিড গ্রন্থি থাকে। জিহ্বা বললি, এবং এটাও কিন্তু সবচেয়ে বড়, বৃহত্তম মানে সবচেয়ে বড় গ্রন্থি আর কি, লালা গ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে বড়। ছবি দেখে বোঝা যাচ্ছে না? দেখো ছবি দেখেই তো বোঝা যায়, তিনটার মধ্যে প্যারোটিড সবচেয়ে বড়। ঠিক আছে, অতএব এইসব শিশু সুলভ পড়ালেখা আমরা করব অবশ্যই। আমরা নেক্সট যদি যাই, দেখো এগুলো বলে ফেলছি অলরেডি, সব বলছি। এখন আমি তোমাদেরকে আজমল স্যারের বইয়ের পেজ দেখাচ্ছি, না সবাই দেখতে পাচ্ছ না? এখানে তুমি বই তো পড়তে হবে ভাই, বলছি হ্যাঁ, মানে পড়ালেখা কম করতে হবে এটা বললেই তো ভালো লাগে আর কি, যে এখানে এই 2 লাইন পড়লেই হবে, আর কিছু লাগবে না এই চ্যাপ্টারে, তুমি খুশি, বাহ কি চমৎকার। হ্যাঁ, আবার বলল যে এই চ্যাপ্টারের মধ্যে এই 3টা টপিক পড়লেই হবে, এখান থেকেই প্রশ্ন আসবে, এবারে কিচ্ছু দরকার নাই। ভাল লাগে, কারণ পড়ার কমের কথা বললে ভাল লাগবে। আমরা আবার একটু যৌক্তিকভাবে, যৌক্তিক অবস্থান থেকে বলি যে অন্তত বায়োলজিটা লাস্ট 20 বছরের হিসেব করো, অথবা তুমি লাস্ট 2019 থেকে, বা তুমি 21, 22, 23 ধরো, জিওলজি বোটানি বইয়ের লাইন থেকে ভেতর থেকে এমনভাবে প্রশ্ন আসছে, এগুলা মানে আমি প্রশ্নের সলভ বের করতে গিয়ে, তোমরা নিশ্চয়ই আমাদের সলভটা দেখছো, আমার নিজেরই মাথা ঘুরে গেছে যে এটা একেবারে মনে হয়েছে যে ইন্টেনশনালি দেখা হয়েছে যে ওই বইয়ে নাই, এই বই থেকে দেয়, এরকম খুঁজে খুঁজে বের করে দেওয়া হয়েছে। এটা মনে হয় এই বছরই মনে হয় ফার্স্ট হইলো খুব সম্ভবত। ঠিক আছে, আচ্ছা এই লাইটিংটা একটু দেখেন আর কি, মানে চেহারা তো এমনিতেই ভালো না, তার মধ্যে লাইটিং ভালো না হলে তো চেহারা তো এমনিতেই ইয়ে হয়ে যাবে, খারাপ দেখা যাবে আর কি। ঠিক আছে, লাইটিংটা একটু দেখেন, ফেসের মধ্যে যেন লাইট পড়ে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, খেয়াল করে দেখো, আমরা এখান থেকে কি, যেমন প্যারোটিড হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ সরি প্যারোটিড সবচেয়ে বড়, হ্যাঁ ওই যে দেখো থলির প্রাচীরে সেরাস কোষ, মিউকাস কোষ থাকে। এই মিউকাস শব্দটা খেয়াল রাখবে সবসময়। আমাদের দুনিয়াতে, মানে দুনিয়া বলতে আমাদের জুলজি বইয়ের মধ্যে যেখানে মিউকাস, মিউসিন এগুলো আছে, এগুলো হচ্ছে সবসময় দেখবা যে আঠালো, পিচ্ছিল, এই ধরনের শব্দগুলো আছে মিউকাস মিউসিনের মধ্যে। ওকে, আচ্ছা দেখো সাবম্যান্ডিবুলার গ্রন্থি, প্যারোটিড, প্যারোটিডটা কোন জায়গায় এই ওপেনিং হয়, মানে লালা রসটা যে বের হবে মুখের ভিতরে, কোন জায়গায় ওপেনিংটা দেখো, এই যে দ্বিতীয় ঊর্ধ্বমোলার। তা মোলার কি নিচে আছে উপরে আছে না? ঊর্ধ্বমোলার, এই দ্বিতীয় ঊর্ধ্বমোলার, কিন্তু খেয়াল রাখো 2UM, বুঝা গেছে? দ্বিতীয় আপার মোলার। ওকে, এটা আজমল স্যারের বইয়ের একটা পেজ, হ্যাঁ তোমাদের সবারই আছে, বই যদি থাকে তাহলে তো নিশ্চয়ই পেয়ে যাবে। আজমল স্যারের বই মানে এখন যদি ওইটাই না চিনো তাহলে কি করার আছে বলো। সাবম্যান্ডিবুলার গ্রন্থি এটা কোথায় ওপেন হয়? কেন দেখো, জিহ্বার নিচে তো অফকোর্স, জিহ্বার নিচে বোঝাই যায় এটুকু হলে। ফ্রেনুলাম একটা কথা বলছে নামক বিশেষ ত্বকের, যে আমাদের জিহ্বাটা উল্টানোর পরে এখানে যেটা দেখা যায় আর কি, এটা দেখাইতে গেলে তো সমস্যা আবার, ঠিক আছে দরকার নাই। তারপরে সাবলিঙ্গুয়াল যেটা, এটা দেখো এটাও ফ্রেনুলাম, দুইটাই সেম জায়গার কথা বলছে। ওকে, আমরা যদি বই পড়তেছি কিন্তু দেখো, হ্যাঁ দেখো লালারসের উপাদানগুলোর মধ্যে 1200 থেকে 1500, আমরা বলছি যে এই ধরনের ক্ষেত্রে আমরা করব কি, শুরুটা বেশি জোর দিয়ে মনে রাখবো, মানে কতটুকু লালা নিঃসরণ হয় 1200। ঠিক আছে, পিএইচ এর মানটা 6.2 থেকে 7.4, তো এখন যদি 6 মানে 7 এর কম যদি হয়, তো সেটা লালা কি লেখা আছে, 7 এর হালকা একটু কম, তাহলে সামান্য অম্লীয় বোঝাই যায়, তাই তো? এটা আসে কিন্তু একবার আসছে, খুবই এরকম একেবারে ইজি কোশ্চেন আসছে যে রক্তর প্রকৃতি কোন ধরনের, সামান্য অম্লীয়, সামান্য ক্ষারীয়, অধিক অম্লীয়, অধিক ক্ষারীয়, এটাই মনে হয় অপশন ছিল আর কি। তা আসতে পারে, কিন্তু পিএইচ এর মান দেখলেই বোঝা যায়। পানি দেখো 95.5%, রেঞ্জ দরকার নাই রে ভাই, শুধু এটা পড়ো। কোষী উপাদান মানে লালার মধ্যে ইস্ট পাওয়া যেতে পারে, ব্যাকটেরিয়া তো থাকবে লালার মধ্যে, ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া ভরা, দুনিয়াটাই ব্যাকটেরিয়া ভাইরাসে ভরা। ঠিক আছে, প্রোটোজোয়া আছে, লিউকোসাইড মানে কি শ্বেতকণিকা আছে এখানে,
কি চমৎকার ব্যাপার স্যাপার। এপিথেলিয়াল কোষ আছে, ভালো কথা। এখানে বলছে গ্যাস থাকে কতটুকু, দেখো 1, 25, 50। তার মানে 1 কত অক্সিজেন, 25 কত নাইট্রোজেন, আর সবচেয়ে বেশি যেটা ওটা লিখতেও একটু বড় আর কি, কার্বন ডাইঅক্সাইড। ওকে, অনেক টাফ কোশ্চেন করে তোমাকে যদি আটকাইতে চায় তাহলে এগুলো আসবে, আদারওয়াইজ কমন কমন আমরা সব মানে প্রথমে কমন জিনিসগুলো পড়লাম, তারপরে আর একটু ডিটেইল পড়লাম, অসুবিধা কি। খেয়াল করো, লালার কাজ বলতে গিয়ে প্রথমত আমাদের ওই যে উপাদানগুলোর মধ্যে যেমন মিউসিন বললেই আমরা বলছিলাম যে মিউসিন জাতীয় মিউকাস জাতীয় কিছু থাকলেই দেখবা যে এই যে পিচ্ছিল শব্দটা থাকবে, এই ধরনের শব্দ থাকবে। ওকে, আচ্ছা খেয়াল করো, পুরা এই চ্যাপ্টার, আজকে এই যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি পরিপাক শোষণ, এই চ্যাপ্টারের মধ্যে কতগুলো সক্রিয়কের নাম আছে। সক্রিয়ক মানে হচ্ছে তারা কোনো ঘুমন্ত এনজাইমকে পিটাইয়া ওটাকে সাইজ করে আর কি, ঘুম ভাঙায়। মনে করো সকালে তোমাকে পিটাইয়া স্কুলে পাঠাইতেছে বাসা থেকে কেউ, হ্যাঁ, বাসায় আমাদের আব্বু আম্মু যেই হোক, তাহলে তোমার জন্য সক্রিয়ককে আম্মু বা আব্বু হবে। এরকম কিছু কিছু ক্ষেত্রে কিছু এনজাইম ঘুমন্ত অবস্থায় থাকে, ঝিমাইতেছে, তাদেরকে পিটায় সাইজ করা হচ্ছে কিছু উপাদান, তাদেরকে আমরা সক্রিয়ক বলবো। যেমন এখানে একটা লালার মধ্যে একটা সক্রিয়ক আছে, নাম হচ্ছে ক্লোরাইড। ও কারে পিটায়? স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভা মানে বোঝো না? এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা স্যালাইভারি অ্যামাইলেজ কোথায় পাওয়া যায়, নামের মধ্যে তো লেখা আছে এটা। স্যালাইভা মানে কি? লালা। ওকে, আচ্ছা এই স্যালাইভারি অ্যামাইলেজের আরেকটা নাম হচ্ছে টায়ালিন। টায়ালিন এটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক করে, পারা যাবে, অসুবিধা নাই। এখানে খেয়াল করো বাইকার্বনেট, মনে রাখবা যেখানে ব আছে সেখানে ব হবে, তার মানে বাইকার্বনেট থাকা মানেই হচ্ছে এটি বাফার হিসেবে কাজ করে। খেয়াল করে দেখো, বাইকার্বনেট বাফার হিসেবে কাজ করে। আর লাইসোজাইম তো অনেক জায়গায় তোমার থাকবে, অনেক জায়গায়, এই চ্যাপ্টারে পড়বা, আরেক চ্যাপ্টারে পড়বা, প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়বা। লাইসোজাইম মানে জীবাণুর বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, তাই লেখা আছে এখানে, এই যে ব্যাকটেরিয়া। ওকে, কোন উপাদান কি কাজ করে? মিউসিন মিউকাস থাকলেই আমরা চিন্তা করব পিচ্ছিল জাতীয় কোনো কিছু, এটাই লেখা আছে। কোন এনজাইমকে ঘুম ভাঙানোর কাজ করবে ক্লোরাইড, যার নাম কি স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন। ব থাকলে ব, বাইকার্বনেট থাকলে তার কাজ হচ্ছে বাফার হিসেবে কাজ করে। লাইসোজাইম তো আমরা পারবোই, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এইবার দেখি আমরা কি আছে। এই যে লালা রসের কাজগুলো বাফার হিসেবে কাজ করে, শর্টকাট করে এটা লেখা হয়েছে দেখো। ওকে, যদিও বাফার হিসেবে হ্যাঁ কাজগুলো এখানে এটা এই ফাইলটা দিয়ে দেওয়া হবে, তো আমার কাছে মনে হয় তোমরা ওটা ওখান থেকে দেখে নিও, এটা বেটার। আমরা অন্য পেজে যাই, এবার দেখি উত্তর করার চেষ্টা করে, দেখি কে পারো আগে দ্রুত। আমাদের মনিটরিং টিমে যারা আছেন তারা একটু নোট করেন যে গত দিনে যে 7জন পুরস্কার প্রাপ্ত, তার সাথে আজকে সৌভাগ্যবান কে হয় শুধু লিখলেই হবে না, উত্তর পারতে হবে। খুব ABC আমাদের কতিপয় ভালো স্টুডেন্ট বলবো, অবিডিয়েন্ট, নাহলে এই সময় এসে এই ক্লাস কেউ করে নাকি? পড়তে ভালো লাগে? এখন সিরিয়াল দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে এখন। এই জন্য ধন্যবাদ যারা ক্লাস করতেছো। অঙ্কিতা, সুবর্ণা, সাজিয়া সবাই একেবারে ঝাঁপায় পড়ছে, ঠিক আছে। কেউ কেউ একটু ওয়েট করে আর কি, যে কে কি দেয় দেখি, ABC কোনটা দেয় তারপরে আমি দেই, ঠিক আছে। কিন্তু ওয়েট করতে গেলে কিন্তু আমার ঝামেলা, উত্তর দিয়ে দিবা। এটা কি হবে? লালা গ্রন্থি কত জোড়া? এই কিছুক্ষণ আগে বলছি, কিন্তু একদম কোনো কথা হবে না। এই যে 3 জোড়া। কি কি ছিল? কানের নিচে প্যারোটিড, জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল, ঠিক আছে, আর চোয়ালের পাশে হচ্ছে সাবম্যান্ডিবুলার। প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, ঠিক আছে। এরপর যদি আমরা যাই নেক্সট কোশ্চেন, দেখো এটাও পারা উচিত। নিচের কোনটি সবচেয়ে বড় লালা গ্রন্থি? এই যে যারা ভুল করতেছো, মাথার মধ্যে
একটা মানে ম্যালিয়াস দিয়ে একটা বাড়ি দিতে হবে। ম্যালিয়াস নামক একটা অস্থি আছে হাতুড়ির মতো, এটা দিয়ে বাড়ি দিলে তাহলে ঠিক হবে। এটা কেউ ভুল করে? কোনটি সবচেয়ে বড় লালা গ্রন্থি? এই যে এতক্ষণ কথা শুনছো, এটা থেকে কতটুকু মনে থাকে? ওকে, আমরা এখানে আমাদের সৌভাগ্যবান সদস্যদের পেয়ে গিয়েছি। নেক্সট কোশ্চেন, এইবার দেখি, এবার পারো দেখি, এবার কে পারো দেখি। দেখি জাস্ট লাইনটা খেয়াল করো, কোন উপাদানের কথা জানতে চাইছে খেয়াল করে দেন তুমি ভাগ করো যে লালার মধ্যে কোনটি জৈব উপাদান। ঠিক আছে, একটু বুঝে বুঝে যদি আমরা চিন্তা করি তাহলেই হবে। ওকে, ম্যাক্সিমামেরই হচ্ছে, এখানে ম্যাক্সিমামেরই হচ্ছে। ইনায়া কায়নাত, এই যে কেউ কেউ অ্যান্সার দিয়ে আবার চেঞ্জ করতেছে। আচ্ছা ওকে, আমরা এখানে পেয়ে গিয়েছি। খেয়াল করে দেখো, জৈব উপাদান বলছে। আমাদের টার্গেট কি ছিল? যদি কোনো উপাদানের নামের মধ্যে কেমিস্ট্রি ভাব থাকে, রসায়ন ভাব থাকে, হাজারি স্যার, তোমাদের হাজারি স্যারের বই অনেক ফেভারিট, তাহলে সেক্ষেত্রে ওটাকে অজৈব উপাদান ধরবো। তার মানে তুমি দেখো এই নামের মধ্যে সোডিয়াম আছে তো, ক্যালসিয়াম আছে তো, এগুলো হবে না, এগুলো অজৈব। সমস্যা হলো এই মিউসিন না প্রোটোজোয়া, এই দুইটার মধ্যে দেখো, দুইটার মধ্যে নাম শুনলে বোঝা যাচ্ছে প্রোটোজোয়াটা সেল বা কোষ টাইপ কিছু হবে। ওই যে কিছুক্ষণ আগে লিউকোসাইট টাইপ এগুলো দেখলাম, অতএব উত্তর হবে মিউসিন। মিউসিন জয়যুক্ত হচ্ছে, মিউসিন জয়যুক্ত হচ্ছে। আমরা পরের কোশ্চেনে যাই। দেখো এটাও কিন্তু মাত্র বলছি, দেখি কতটুকু ব্রেন স্টর্মিং। মানেই তো ওই যে দেখো উপরে লেখা আছে ব্রেন স্টর্মিং। তোমার নিউরন ঠিক আছে কিনা এগুলো প্র্যাকটিস করার জন্যই এই ফাউন্ডেশন কোর্স। তোমার নিউরন কি অবস্থায় আছে? তোমার নিউরনগুলা কাকে নিয়ে ভাবছে, কাকে নিয়ে সময় দিচ্ছে, সেই জন্য একটু সাইজ, এটা এক্সারসাইজ করা দিচ্ছে, ব্যায়াম করা দিচ্ছে তোমার, বুঝো নাই? জিম নিউরনের জিম আর কি, এটা বুঝতে পারছো? খুব মুশকিল তো মোবাইলটা হাতে নিলে। এই যে এত রিলস, একবার কুমিরের ছবি, আবার বাঘের ছবি, আবার হচ্ছে চড়ুই পাখি, আবার কোনো একটা খাবারের ভিডিও দেখতেছি, আবার একটা নাচের ভিডিও দেখতেছি। মানে ওখানে এই অ্যালাইনমেন্টগুলো এমনভাবে করা হয়েছে, ওইটাও এক ধরনের ব্রেন স্টর্মিং বলতে পারো আর কি। ব্রেনের মধ্যে ঝড় চলে আর কি, দেখতেই হবে, মানে বেরোতে ইচ্ছে করে না। একবার ঢুকলে আর বেরো, অনেকক্ষণ পরে মনে হলো ও আমি তো কাজ বাদ দিয়ে আমি মোবাইলের মধ্যে আছি, দেখতেছি। এই হলো আমাদের দৈনন্দিন জীবন। মেহবুবা তাসমিম বাইকার্বনেট, হ্যাঁ হবে। কোন উপাদান বাফার হিসেবে কাজ করে? সমানে লিখতেছো তোমরা, কি লিখতেছো বুঝলাম না তো এখানে। বাফার হিসেবে কাজ করে কোনটা? হ্যাঁ বুঝতে পারছো এইটা এইখানে তো কথা আছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা থাকলে বাইকার্বনেটকে বাফার হিসেবে কাজ করে, ঠিক আছে, কিন্তু বাফার হিসেবে আরো কেউ কেউ তো কাজ করে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কে কয়টা অ্যান্সার দিছো? এটা তো আটকানোর জন্য দিলাম আর কি তোমাদের। সবাই পুরস্কার নিয়ে যদি ঘরে ফিরে যাও তাহলে কেমন হয়? আটকানোর জন্য। সে হচ্ছে আমাদের খুঁজবো আমরা বাইকার্বনেট তো নাই এখানে, লাইসোজাইম হওয়ার কথা না, সে তো ব্যাকটেরিয়াকে আক্রমণ, ঠিক আছে, অতএব এটা হওয়ার কথা না। টায়ালিন হওয়া উচিত না আর কি, কারণ টায়ালিন যেটার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেস, ওইটা তো হচ্ছে কার্বোহাইড্রেটকে পরিপাক করে কিছু একটা বানায় আর কি। তো এই মিউসিনেরও কিন্তু একটা বাফার হিসেবে ভূমিকা আছে। মিউসিন, ঠিক আছে, ওকে। আটকানোর জন্য করেছিলাম, আটকে গিয়েছো। আমাদের যারা মনিটরিং টিম এখানে কিন্তু এই যারা ধরা খেয়েছে তাদেরকে মানে চিহ্নিত করেন, দুষ্কৃতিকারী যারা। নেক্সট,
এইটা আমি এতক্ষণ কিছুই বলি নাই, এটা নিয়ে কিছু বলি নাই, দেখি কেউ পারো কিনা। জেরোস্টেমিয়া বলতে কি বোঝায়? এটা একটা মানে অস্বাভাবিক অবস্থা বা রোগ বা এ ধরনের কিছু, লালা গ্রন্থি রিলেটেড। জেরোস্টেমিয়া এটা বলতে কি বোঝায়? পড়াই নাই, দেখি পারো কিনা। হ্যাঁ, অনেকেই পারতেছে, একদম চমৎকার, খুবই চমৎকার। জাওয়াতকে মাঝে মধ্যে পাওয়া যায়, আবার পাওয়া যায় না। জাওয়াত কি ঘটনা কি? সবার আগে উত্তর করে ফেলতেছে অনেকেই, তোমাকে আজকে একটু কম দেখা যাচ্ছে আর কি। ওকে, থ্যাংক ইউ। জেরোস্টেমি হচ্ছে লালা ক্ষরণ নিয়ে কথা, আসলে লালা গ্রন্থি নিয়ে আসলে লালা ক্ষরণ। লালা ক্ষরণ নিয়ে কি কথা? লালা ক্ষরণ নিয়ে কথা হচ্ছে যে কমবে না, বৃদ্ধি পাবে। ঠিক আছে, জেরোস্টেমিয়া মানেই হচ্ছে লালা গ্রন্থির ক্ষরণ কমে যায়। ওকে, লালা গ্রন্থির অনুপস্থিতি এই ধরনের কোনো কথা বইয়ের মধ্যে লিখাই নেই, এগুলা এই দুইটার যে কোনো একটা হবে। যদি মনে না থাকে তাহলে অপু 10-20 গুণ রাখ, 10-20-30-40-50 এভাবে গুণ রাখ। ওকে, নেক্সট দেখি আমাদের যকৃত নিয়ে আমরা পড়ছিলাম না? এইবার আমরা একটু ব্রেকে যাই। ব্রেক বলতে মানে ছুটি, গরম গরম রুটি ওইভাবে না আর কি। ব্রেক বলতে যকৃত নিয়ে যে আমরা পড়ছিলাম সেই যকৃতের পড়াটুকুকে আবার একটু বইয়ের পেজের মধ্যে একটু দেখি, দেখে দেন আবার কোশ্চেনে যাই। ঠিক আছে? হ্যাঁ, আমাদের এই লাইটটাকে একটু এদিকে দিলে কেমন হয় দেখেন তো। হ্যাঁ, কারণ সৌন্দর্য একটা ব্যাপার আর কি। হ্যাঁ, এটা একটু দেন, ফেসের উপরে যেন পড়ে। রাইট, এটাও সরান দেখি, এটা একটু সামনের দিকে দেন। হ্যাঁ, এটা একটা ব্যাপার আর কি। ওকে, আমার কাছে মনে হয় এটা বেটার লাগবে খুব সম্ভবত। তোমাদের অপিনিয়ন দিতে পারো, একটু বলবা আর কি যে কি অবস্থা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ইটস বেটার। হ্যাঁ, আরেকটু ওদিকে যাবে, ব্যাক সাইডে না। হ্যাঁ, ফেসে লাইট পড়তে হবে, তাহলে না হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাবে আর কি, নাহলে কি হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা যেখানে ছিলাম সেটা খেয়াল করো, যকৃত নিয়েছিলাম আর কি। ওকে, প্রাইস প্লিজ। তানজিল, তুমি পাগল হয় না ভাই, একটু থামো। ভাই না আপু জানি না তো, কার আইডি ইউজ করতেছো কে? এই দেখো যকৃত চলে আসছে, দেখছো যকৃতের চেহারাটা দেখছো? কিউট না? যদিও তোমার আজমল স্যারের বইয়ের মধ্যে যে ছবি প্রিন্ট করা হয়েছে, ছবি তো আসলে অত ভালো বোঝা যায় না আর কি। আচ্ছা, যকৃতের এই বইয়ের যে পেজ, সেই পেজ পড়লে আমরা কি কি পাই? যেমন ধরো এটা বহিঃখরা অন্তঃখরা দুইভাবেই কাজ করে লেখা আছে, দেখো। ওকে, কালারটা দেখো, কালার লালচে বাদামি। এটা কি লালচে বাদামি হয়েছে? হয়েছে, অসুবিধা নেই, চলবে। সবচেয়ে বড়, আবার গুরুত্বপূর্ণ বলছে। আচ্ছা, এইখানে খেয়াল করো, যকৃতের ক্ষেত্রে ওজনগুলা কি করছে? প্রাপ্তবয়স্ক পুরুষে একরকম, ফিমেলে আরেক রকম, আবার শিশুর দেহে আরেক রকম। দেখো, পুরুষ মহিলা দুই জায়গাতেই হচ্ছে কেজির হিসাব আর কি, কাছাকাছি বলা যায় 1.4 1.2। আমরা আগেই বসি সংখ্যার রেঞ্জ থাকলে রেঞ্জের শুরুটা আমরা পড়বো। ঠিক আছে, সংখ্যার রেঞ্জ থাকলে রেঞ্জের শুরুটা আমরা পড়বো। ওকে, আচ্ছা, শিশুর ক্ষেত্রে হচ্ছে গ্রাম দিয়ে দেখো, 150 গ্রাম। আমরা এতক্ষণ বলছিলাম না চারটা খণ্ড, ডান বাম, ক দিয়ে দুইটা ছিল, একটা হচ্ছে কোয়াড্রেট আর একটা কডেট। এর মধ্যে সবচেয়ে বড় খণ্ড ডান খণ্ড আকৃতিতে সবচেয়ে বড় ছিল। ওকে, আজমল স্যারের বই। এরপরে কিছু নালি টালি এগুলো বলছে, বলে অ্যাম্পুলা অফ ভেটারের মাধ্যমে ডিউডেনাম উন্মুক্ত হয়। এই কথাটা আমি একটু, আমার মনে হয় একটু যদি এখানে, আমি জানি না তোমাদেরকে স্ক্রিনে আসবে কিনা। আচ্ছা, এখানে একটু দেখাই, একটু জাস্ট বুঝানোর জন্য। খেয়াল করো, মনে করো এটা হচ্ছে ডিউডেনাম। হ্যাঁ, ইউ আকৃতির ডিউডেনাম। বলছে কি, খেয়াল করে দেখো, উপর থেকে অভিন্ন পিত্ত নালী আসবে, আসলো, ভালো কথা, এই অভিন্ন পিত্ত নালী আসলো। আর এই দিক থেকে আসলো হচ্ছে উইটসাং নালী। হ্যাঁ, ওই যে অগ্নাশয়ের ভিতর দিয়ে দুইটা নালী আসলো, এসে এইটা যখন শেষ প্রান্ত মানে ডিউডেনামের কাছাকাছি, কারণ তুমি দেখো অগ্নাশয়টাও ওই ডিউডেনামের এই গ্যাপে থাকে, আর উপর থেকে পিত্ত থলি থেকে আবার নালী আসতেছে, এসে এটা ঢোকার সময় এই জায়গাটা এরকম একটু ফুলে যায়, নালীটা একটু স্ফীত হয়, এরপরে ঢোকে আর কি ডিউডেনামের ভিতরে। এই স্ফীত জায়গা যেটা আছে না,
এই স্ফীত জায়গাকে মেডিকেল টার্মে অ্যাম্পুলা বলে। তার মানে তুমি যেখানে 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 তুমি কোন নালীর এরকম ফুলে যাওয়া স্ফীত অংশ দেখবা, সেখানেই দেখবা যে হচ্ছে অ্যাম্পুলা। মলাশয়িক অ্যাম্পুলা আছে, এইখানে অ্যাম্পুলা। এইখানে একজনের নাম অনুসারে এই অ্যাম্পুলাটার নাম হচ্ছে ভেটারের অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভেটার। তাহলে বোঝা গেছে, নালী এসে ডিউডেনামে ঢোকার ঠিক মুহূর্তে ওই জায়গাটা একটু স্ফীত হয়, এই জন্য ওইটার নাম অ্যাম্পুলা অফ ভেটার বলা হয়েছে, যেটার মাধ্যমে ডিউডেনামে গিয়ে উন্মুক্ত হয়েছে। এই কথাটা শুধু এখান থেকে জানলেই চলবে। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই, একটা যকৃতের গঠনে আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে বাইরে যে আবরণ থাকে ওটাকে গ্লিসন্স ক্যাপসুল বলে। ওকে, যকৃতের ভিতরে লোবিউল আছে, দেখো লোবিউল, সেটা আবার কতগুলো কোষ দিয়ে তৈরি, সেটাকে হ্যাপাটিক কোষ বলা হয়, অথবা হ্যাপাটিক শব্দটার মানে যেহেতু যকৃত, হ্যাপাটোসাইট বলা হয়, সেম জিনিস। তবে এখানে একটু খেয়াল রাখবা, বহুভুজ আকার। এটা কিন্তু গোলাকারও বলা যাবে না, ত্রিকোণাকারও বলা যাবে না, চারকোণাও বলা যাবে না, বহুভুজ আকার বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টার্ম এখানে আছে, সাইনোসয়েড। আরেকটা আছে কাপ্ফার কোষ। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের যকৃতের ভেতরে যে ছোট ছোট খণ্ড, যেটাকে আমরা লোবিউল বলছিলাম, এই লোবিউলগুলোর মাঝখানে কিছু ফাঁকা স্থান থাকে, ওখানে কিছু নাই ধরে নিই আমরা। মেডিকেল টার্মে সেই ফাঁকা স্থানগুলোকে বলা হয়েছে সাইনোসয়েড। সাইনোসয়েড বলা হয়েছে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সাইনোসয়েড কি, তোমার মাথায় আসবে এটা একটা ফাঁকা স্থান। কোথায় পাওয়া যায়? যকৃতের ভিতরে। আচ্ছা, ফাঁকা স্থান বলছে, কিন্তু আবার বলছে ওই সাইনোসয়েড নামক ফাঁকা স্থানের মধ্যে এক ধরনের শ্বেতকণিকা, যেটাকে ম্যাক্রোফেজ বলি, যেটার একটা বিশেষ নাম হচ্ছে কাপ্ফার কোষ, ওগুলা পাওয়া যায়। ঠিক আছে, জীবাণু ধ্বংসের জন্য কাজ করে। ওকে, এরপরে যদি আমরা যাই, খেয়াল করে দেখো যকৃতের একদম সব ভূমিকাগুলো দেওয়া আছে। তুমি প্রথমে যেটা করবা সেটা হচ্ছে যকৃতের যত কাজ, এই কাজগুলোর মধ্যে মূলত দুই ভাগ করছে। তুমি বই পড়ে দেখবা, আজমল স্যারের বই। একটা হচ্ছে সঞ্চয়ী কিছু ভূমিকা, আর হচ্ছে কিছু বিপাকীয় ভূমিকা। বিপাক, যেটাকে ইংরেজিতে আমরা মেটাবলিজম বলি। তার মানে তুমি একটু আইডিয়া রাখো। দেখো, পরিপাক বলতে কি বোঝায় তুমি জানো, খাদ্য কণার শোষণ বলতে কি বোঝায় তুমি জানো, বিপাক শব্দ বা মেটাবলিজম দিয়ে আসলে কি বোঝায় তুমি মাথায় রাখো। ওই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকের পর গ্লুকোজ তৈরি হয়েছে না, গ্লুকোজটা তো আমাদের শোষণের পরে রক্তের মধ্যে ঢুকতেছে, বডিতে চলে যাচ্ছে। এই গ্লুকোজটা যে প্রক্রিয়ায় আমাদের কোষের জন্য ব্যবহৃত হবে, সেই প্রক্রিয়াটাকেই বিপাক বলবো আমরা। ওই যে প্রোটিন পরিপাকের পর অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, রক্তের মধ্যে ঢুকলো, এখন রক্তের মধ্যে ঢুকে বডির বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোষ পর্যন্ত যাচ্ছে। সেই কোষের জন্য অ্যামিনো অ্যাসিডটা কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হবে সেটাকে বিপাক বলে, ওটা হচ্ছে প্রোটিন বিপাক। আবার ফ্যাটি অ্যাসিড যেভাবে হবে ওটাকে লিপিড বিপাক বলে। এইটুকু আইডিয়া রাখলে আপাতত চলবে। তাহলে আমরা দেখব যকৃত সঞ্চয়ী ভূমিকাও আছে, বিপাকের জন্যও কাজ করে। সেগুলোর হেডলাইনগুলো আমরা আগে পড়ব। যেমন সঞ্চয়, গ্লাইকোজেন সঞ্চয়ের ভূমিকা আছে, রক্ত সঞ্চয় ভূমিকা আছে, ভিটামিন নাকি আবার সঞ্চয় করে, পিত্তরস সঞ্চয়। সঞ্চয় বলছে যদিও আসলে অ্যাকচুয়ালি যকৃত তো পিত্তরসকে তৈরি করে, তাহলে সঞ্চয় কেন আসলে? কারণ দেখো, তৈরি হয়ে তো এটা দৌড় দিয়ে তো পিত্তথলির মধ্যে চলে যায় না, যাওয়ার মানে স্পিডটা তো একটু স্লো। তার মানে যকৃতকে একটা তুমি পিত্তরসের উৎপন্ন হয়ে ওখানে আবার এটাকে স্টোর হাউসও চিন্তা করতে পারো, সেই জন্য সঞ্চয় বলছে আর কি। ওকে, আচ্ছা, এখানে প্রিয় ভাই বোনেরা, তোমরা অনেকে জিজ্ঞেস করবে যে ভাই মেডিকো ওই যে বই দাগাইছে, এগুলো কেমনে কি ঘটনা? কি ঘটনা হচ্ছে, 24 ব্যাচের জন্য তোমাদেরকে তো একদম একটু নতুন ভাবে আমি, মানে যেহেতু লাস্ট ইয়ারের প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ ছিল, সবকিছু মিলিয়ে আর একটু রিভাইজ করা এটা করতেছি। এটা টোটালি আমি নিজেই সব সাবজেক্ট করার চিন্তা ভাবনা। সেক্ষেত্রে এই যে এই অরেঞ্জ কালার যেখানে দেখবা না দাগানো, বই দাগানোতে, এর মানে হচ্ছে এই জায়গা থেকে এর আগে মেডিকেল বা ডেন্টালে প্রশ্ন আসছে। একদম পুরা তোমাদের দাগানো বইয়ের পিডিএফটা দেওয়া হয়েছে, পুরা চ্যাপ্টারই অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যদি একটু যে টাইমে দেওয়ার কথা ছিল আমি সে টাইমে দিতে পারিনি। সেখানে কিন্তু তোমার অরেঞ্জ কালার দিয়ে মার্ক করা মানে হচ্ছে এই লাইনগুলো থেকে এর আগে মেডিকেল অথবা ডেন্টালে প্রশ্ন আসছে। আর গ্রিন কালার দিয়ে হাইলাইট করা মানে তুমি পুরো লাইন পড়া অসুবিধা নাই, কিন্তু রিভিশন দেওয়ার সময় ওই শব্দগুলোর উপর তুমি যেন একটু অ্যাটেনশন দিতে পারো, অ্যাটেনশন দাও, এই জন্য এটা করা হয়েছে। ওকে, আচ্ছা,
হেডলাইন পড়লাম আমরা, চর্বি অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে, মিনারেল সঞ্চয় করে, সেই মিনারেলের নামগুলো জানতে হয়, ঠিক আছে। তারপর বিপাকীয় ভূমিকা, যে মেটাবলিক ফাংশনস অফ লিভার, এখানে দেখো অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখার প্রধান অঙ্গ, সব প্রধান, যকৃত, শর্করা, আমিষ, স্নেহবস্তু বিভাগের প্রধান স্থান, সবকিছু প্রধান 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 সবকিছু এখানে। ওকে, নেক্সট যদি যাই, এইখানে বিপাক বলতে গিয়ে শর্করার বিপাকের মধ্যে কতগুলো প্রক্রিয়ার কথা বলছে, এই শব্দগুলো একটু খেয়াল রাখা উচিত। এটাতে একটু প্যাচ লাগে, আমি 1 মিনিটের জন্য একটু বলতেছি। দেখো, গ্লাইকোজেনেসিস একটা টার্ম, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস। ওকে, তুমি প্রথমে খেয়াল রাখবা জেনেসিস শব্দটার মানে কি যদি কোথাও থাকে, লাইসিস শব্দটার মানে কি যদি কোথাও থাকে। এটা হচ্ছে একটা ভাঙা গড়ার খেলা আর কি, ভাঙা গড়ার খেলা। লাইসিস মানে হচ্ছে ভাঙা, আর জেনেসিস মানে হচ্ছে গড়া, গড়া বা সৃষ্টি করা, গঠন করা, যাই বলো তুমি, ঠিক আছে। অতএব যখনই আমরা কোনো জায়গায় কোনো শব্দের মধ্যে জেনেসিস দেখবো, তার মানে ওখানে কোনো কিছু তৈরি হচ্ছে, আর লাইসিস দেখবো তার মানে কোনো উপাদান ভাঙতেছে। ওকে, তাহলে তুমি এবার খেয়াল করো, গ্লাইকোজেনেসিস কনফার্ম এখানে কোনো কিছু তৈরি হয়। শব্দটা খেয়াল করো, শব্দটা দেখলেই বোঝা যায় কি তৈরি হয়। গ্লাইকোজেনেসিস তার মানে গ্লাইকোজেন তৈরি হয় যে প্রক্রিয়ায়, তাকে গ্লাইকোজেনেসিস বলে। সেটা কোন প্রক্রিয়ায় হয়? গ্লাইকোজেন তৈরি হয় কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে গ্লুকোজ। এটা বিশেষ প্রক্রিয়ায় গিয়ে, যে প্রক্রিয়ায় গিয়ে গ্লাইকোজেন হিসেবে যকৃতে জমা থাকে, যকৃত তৈরির মাধ্যমে, সেটাকে বলি হচ্ছে গ্লাইকোজেনেসিস, লেখা আছে। ওকে, আচ্ছা, এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার জন্য কোন হরমোন কাজ করে? ইনসুলিন হরমোন কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি খেয়াল করো, এই প্রক্রিয়ার উল্টাটা কি? এই প্রক্রিয়ার উল্টা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তার মানে লাইসিস মানে ভাঙবে, কি ভাঙবে? গ্লাইকোজেন ভাঙবে। তাহলে খেয়াল করো, যদি গ্লুকোজ থেকে গ্লুকোজ জমা হয়ে হয়ে গ্লাইকোজেন তৈরি হয়, এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। কোনো কারণে আমাদের বডিতে দরকার হলো, সেই কারণে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হলো, তাহলে সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। ওকে, ইনসুলিন যে কাজ করে, গ্লুকাগন উল্টা কাজ করে। তাহলে আমরা এটা, এই দুইটা টার্ম শেষ। এখন কথা হচ্ছে আরেকটা আছে, হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস মানে কিছু তৈরি হবে, নামটা হচ্ছে গ্লুকোনিও, নামের শুরুতে গ্লুকোজ আছে। তার মানে কোন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় গ্লুকোজ নামক শর্করা তৈরি হয়, তাকে গ্লুকোনিওজেনেসিস বলে। এখন কি থেকে তৈরি হয় সেটা এখানে লেখা আছে, দেখো, অশর্করা জাতীয় উপাদান থেকে যদি তৈরি হয় তাহলে সেটা গ্লুকোনিওজেনেসিস। এবার তুমি বলো, একটা টার্ম হচ্ছে লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস, জেনেসিস তার মানে তৈরি হবে, লাইপো মানে লিপিড বা চর্বি, তাই তো? খেয়াল করে দেখো, রক্তের গ্লুকোজের মাত্রা যদি এমন পরিমাণে বেড়ে যায়, মাত্রাকে ছাড়িয়ে যায়, তখন ইনসুলিন হরমোনের প্রভাবে যকৃত অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত করে। ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড মানে কি? এটা এক ধরনের চর্বি না, লিপিড না? তাহলে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়, লিপিড তৈরি হয়, এই জন্য এটা হচ্ছে লাইপোজেনেসিস। বুঝতে পারছো? এটা একটু খারাপ। ট্রাইগ্লিসারাইড যত বেশি তৈরি হবে, তত মানুষের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, প্রধান রিস্ক ফ্যাক্টর বলা হয়। এই পুরা পেজের মধ্যে সংজ্ঞাগুলা বেশি ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো, গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি হওয়া, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে যাওয়া, গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ তৈরি হওয়া কি থেকে? অশর্করা জাতীয় যত উপাদান আছে, সেটা অ্যামিনো অ্যাসিড হোক, ফ্যাটি অ্যাসিড হোক, ওগুলা যদি গ্লুকোজে কনভার্ট হয়, হইতে পারে গ্লুকোনিওজেনেসিস। মনে করো তোমার কখন কোন ব্যাপার, এই যে গ্লাইকোজেনেসিস, এটা নর্মাল প্রক্রিয়া। তুমি খাচ্ছ অতিরিক্ত গ্লুকোজ, কার্বোহাইড্রেট, ভাত খাও বেশি, অনেকে আছে ভাত একদম আলু ভর্তা, ডাল, ঠিক আছে, তারপরে সবজি, মাছ, মাংস দিয়ে প্রচুর ভাত খেয়ে ফেলে, ঠিক আছে। তখন অতিরিক্ত যে গ্লুকোজটা তৈরি হয়, সেটা গ্লাইকোজেন হিসেবে যকৃতের মধ্যে জমা থাকে, বিপদ আপদে যেন কাজে লাগে। ওকে,
গ্লাইকোজেনেসিস। এখন গ্লাইকোজেনোলাইসিস কখন? মনে করো তুমি বাসায় তোমাকে বকাবকি করছে আর কি, যে তুমি কেন এতক্ষণ টিভিতে সিরিয়াল দেখলা, অথবা দেরি করে বাসায় আসছো কোনো একটা ইস্যুতে, তাহলে তোমার কি মন খারাপ হয়েছে, তুমি চিন্তা করলে আমি এখন, তোমার হাতের প্রধান অস্ত্র হচ্ছে বা অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলা, যে বকা থেকে এটা আদরে রূপান্তরের জন্য উপায় কি? উপায় হলো আমি এখন খাবো না। তাহলে এই যে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা দুপুরে খাচ্ছ না, রাতে তোমাকে সে রিকোয়েস্ট করতেছে না খাবো না, তখন বাসা সবাই তোমাকে আত্মসমর্পণ করলো, তুমি খেয়ে নিলা। কিন্তু এই যে দীর্ঘক্ষণ না খাওয়া অবস্থায় কার্বোহাইড্রেট খাচ্ছ না, তাহলে আমাদের বডির সেলগুলোর জন্য যে গ্লুকোজ লাগবে সে কোত্থেকে পাবে? উপায় নেই তো। কিন্তু বডি জানে যে তুমি মাঝে মধ্যে এরকম রাগ করতে পারো, বাসায় গ্যাঞ্জাম লাগাইতে পারো, এটা বডি জানে, লিভার জানে। এই জন্য লিভার বলবে ঠিক আছে তুমি এরকম ভাব নিতেছো, ঠিক আছে অসুবিধা নাই, আমারটা আমি দেখতেছি। লিভার তখন বলবে ভাই আমার কাছে গ্লাইকোজেন আছে, গ্লাইকোজেনোলাইসিস হবে, গ্লুকোজ হবে, রক্তের মাধ্যমে চলে যাবে, সেলগুলা খুশি, খায় না না খাক, না খেয়ে থাক, অসুবিধা কি, আমাদের লিভার আছে আমাদের বন্ধু, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। এখন গ্লুকোনিওজেনেসিস, মনে করো তোমাকে এই অপহরণ করা হয়েছে, বলছে যে $2 বিলিয়ন তোমার মুক্তিপণ দাবি করছে, কারণ তুমি $2 বিলিয়ন কোথেকে দিবা, তুমি উপায় নাই। এই জন্য অপহরণকারী করতেছে কি, তোমার পানি ছাড়া কিছু খাইতে দেয় না, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তখন কি? তখন তো যকৃতের মধ্যে যে গ্লাইকোজেন জমা ছিল ওইগুলোও শেষ। যকৃত বলবে যে আমি মাপ চাই ভাই, আমার কাছে আর কোনো গ্লাইকোজেন নাই, আমি এমনিতেই শেষ, আমারে বাঁচাকে, আমারে খাইতে দাও। তখন হবে গ্লুকোনিওজেনেসিস। তার মানে হচ্ছে তোমার বডিতে বিভিন্ন জায়গায় চামড়ার নিচে চর্বি আছে, যে চর্বি এটা কনভার্ট হবে গ্লুকোজে, কারণ সেলগুলা তখন গ্লুকোজ চাইতেছে। তারপরে পেশি, ওইটাও মনে করো গ্লুকোজে কনভার্ট হয়ে সেলগুলাকে বাঁচানোর চেষ্টা করবে আর কি। এই জন্য তোমাকে যখন উদ্ধার করবে পরে, মনে করো আইন প্রয়োগকারী সংস্থা তোমাকে উদ্ধার করে নিয়ে আসলো, নিয়ে আসলে তখন কি ওজন আগে ছিল হলো তোমার 90 কেজি, পরে এসে দেখে তোমার ওজন হয়েছে 50 কেজি। এটা কই গেল? বাতাসে মিলে গেছে। কারণ হচ্ছে তুমি ওই না খাওয়ার কারণে বডির অন্যান্য যে চর্বি বলি বা আমরা প্রোটিন বলি সেগুলা কনভার্ট হয়ে গ্লুকোজ হয়েছে, যার কারণে তুমি শুকায় গেছো। আমাদের বলি যে শুকায় গেছি, ওইটাই কারণ, কিন্তু এটা গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে। যাই হোক, এগুলো আমরা এই ধরনের ভৌতিক কথাবার্তা না বলি, আমরা একটু অন্যদিকে যাই। আমরা আগেই বলছিলাম পিত্তরস এনজাইম থাকে না, বলছিলাম। হ্যাঁ, পিত্তরসের পিএইচ এর মান দেখলে কিন্তু এটা যে কোনো শিশুও বুঝতে পারবে যে এটা হচ্ছে ক্ষারীয়। দেখো ওই দেখো ক্ষারীয় তরল 8 থেকে 8.6, পানির পরিমাণ দেখো 97%। ওকে, খেয়াল করো এখানে অজৈব লবণ পাওয়া যায়, দেখো নামগুলো দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, কার্বনেট, কেমিস্ট্রি ভাব না, এই জন্য অজৈব, ঠিক আছে। আর পিত্ত লবণ, সোডিয়াম টরকুলেট, সোডিয়াম গ্লাইকোলেট, ভালো কথা। রঞ্জক, রঙিন উপাদান পাওয়া যায়, বিলিরুবিন হচ্ছে হলুদ আর বিলিভার্ডিন হচ্ছে সবুজ। ওকে, এখান থেকে কাজ যেগুলো আছে, যেমন ইমালসিফিকেশন, এই সংজ্ঞাটা জানা দরকার। ইমালসিফিকেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় চর্বিগুলা ছোট ছোট কণায় বিভক্ত হয়, ঠিক আছে। তারপর কোন কোন ভিটামিন শোষণে সহায়তা করে এই পিত্তরস? আদেক, ADEK। ওকে, এগুলা যা লেখা আছে এগুলা তোমরা পড়লা, এখনই পড়তেছো তো, তাই না? আমরা এখনই পড়তেছি। এই যে যকৃতের উপরের দিক থেকে ছবি কেমন, নিচের দিক থেকে দেখলে কয়টা লোব পাওয়া যায়, যে ডান খণ্ড বাম খণ্ড, আমরা নিচ থেকে দেখতেছি। হ্যাঁ, কডেট কোয়াড্রেট, এই যে কডেট কোয়াড্রেট, ঠিক আছে, এটার সাথে পিত্তথলিটা সংলগ্ন আছে। ওকে, এগুলো পড়ছি আমরা। তারপরে লোভ বলতে কি বোঝায়? লোভিউল, এটা একটা লোভিউলের ছবি। ওকে, লোভিউলগুলোর মধ্যে এই যে দেখো তুমি এখানে কিন্তু কেন্দ্রীয় শিরা থাকে, একটা ভালো কথা, কেন্দ্রীয় শিরা আছে, থাকুক, সমস্যা কি? হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো এই যে কোষগুলা, এই কোষগুলাকে বলছে হ্যাপাটোসাইট, 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 ভালো কথা, হ্যাপাটোসাইট। কিন্তু মজাদার ব্যাপার হচ্ছে এই যে লোবিউলগুলোর মধ্যে যে ফাঁকা স্থান ছিল, ফাঁকা স্থান ছিল, ফাঁকা স্থান ছিল, ফাঁকা স্থান ছিল, এই জায়গাগুলোর মধ্যে কাফফার কোষ পাওয়া যায়, কাফফার কোষ। ঠিক আছে, এই পর্যন্ত। এই হচ্ছে আমাদের যকৃতের গঠনের ভিতরে একটু কল্পনা করলাম। এই হচ্ছে আমাদের সুন্দর একটা জিনিস, যদি লাউয়ের মতো মনে হইতেছে। দেখো, অনেকে ভাববে যে সবজি, শীতকালীন সবজি, কিন্তু এটা কিন্তু লাউ না,
এটা হচ্ছে মানুষের পিত্তথলি, বুঝতে পারছো? ওই যে যকৃতের ভিতর থেকে নালী আসলো, ওই নালী আসলো, দুইটা মিলে আরেকটা নালী হলো, এবার পিত্তথলি থেকে একটা নালী মিলে, এই দুইটা মিলে আবার তৈরি হলো একটা, এইটা গিয়ে নিচের দিকে গিয়ে ওদিক থেকে উইটসাং নালী আসে না অগ্নাশয় থেকে, এই দুইটা মিলে হচ্ছে ডিউডেনামের মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণ আগে বললাম না? ঠিক আছে, এইবার আমরা এগুলো সব পড়ছি, দেখো এতক্ষণ পড়ছি না? গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস, এটা হলো ইয়াতে, ওই যে আরে বোটানিতে উদ্ভিদের শারীরতত্ত্ব না কি আছে যেন। ঠিক আছে, আমরা নেক্সট যাই, সরি নেক্সট যাই। এটা কি? এটা হচ্ছে যকৃতের কাজগুলো মনে রাখার জন্য। সেটা হচ্ছে যতগুলা কাজ দেওয়া আছে যকৃতের আসলে বইয়ের মধ্যে, তুমি প্রথমে হেডলাইন গুলা পড়বা। বিডিএইচ যদি মনে রাখি, বিডি মানে কি বাংলাদেশ, বিডিএইচ। আমরা ইংলিশ টার্মগুলো যদি দেখি, বিডি হচ্ছে বাইল প্রোডাকশন, দেখবা পিত্তরস উৎপাদন লেখা আছে। ব্লাড ক্লিননেস, রক্তকে পরিষ্কার করে লেখা আছে। ডিটক্সিফিকেশন, বিষাক্ত পদার্থকে বের করে দেয়। এইচ দিয়ে কি? হিমোগ্লোবিনকে ভাঙবে, হরমোনকে ভাঙবে। এইচ দিয়ে হিট প্রোডাকশন করবে, তাপ উৎপাদন করবে। এই আজমল স্যারের বইয়ের মধ্যেই বাংলা টার্মগুলোর ব্র্যাকেটে ইংলিশগুলো আছে শর্টকাট মনে রাখার জন্য, যে যকৃত কি কাজ করে। ঠিক আছে, এর মধ্যে কি কি বিপাক করা দিয়ে যে পড়লাম, কাপল 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 শব্দ তো এটা তো কি বলবো আর, কার্বোহাইড্রেট বিপাক, প্রোটিন বিপাক, লিপিড বিপাক, এগুলা হেডলাইনগুলো আগে মুখস্থ করে ফেলবা যে কি কি বিপাকের জন্য কাজ করে। তারপরে ভিতরে কোনো বোল্ড করা লাইন আছে বা কোনো সংজ্ঞা আছে সেটা দেখলাম আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হরমোনের মধ্যে কোনটা দ্রুত ভাঙে, ধীরে ভাঙে, এটা তো নোটের মতো দিয়েই দিব। এইবার দেখি কে কে অ্যান্সার পারো। এই ঘুমায় না কেউ? এই যে জুনায়েদ, কে জুনায়েদ? তুমি এসে এখানে গল্প করতেছো কেন? দেখো অ্যান্সারটা কি হবে। যকৃতের কোন খণ্ড আকৃতিতে সবচেয়ে বড়? কোন খণ্ড আকৃতিতে বড়? চারটা খণ্ড ছিল না? এর মধ্যে আমরা পড়ছি যেটা, সেটা হচ্ছে ডান খণ্ড আকৃতিতে সবচেয়ে বড়। নেক্সট কোশ্চেনে যদি যাই, এটা একটু টেকনিক্যাল, এটা দেখি কে সবার আগে কে পারো দেখি। যকৃতের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? চারটা অপশন আছে, দেখো। এটা একটু টেকনিক্যাল বলবো, এই কারণে সত্য মিথ্যা টাইপ প্রশ্ন যেহেতু থাকে। তাহলে এখানে আমরা সঠিক কোনটা এটা যদি বের করি, তাহলে একটা একটা করে দেখো। যেমন ওজনটা শিশুর দেহে কত, এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে। ওজন, এটা সঠিক মনে হচ্ছে। আবরণ, পেরিকার্ডিয়াম, অফকোর্স না, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ড রিলেটেড, ওটা হবে না। রং সবুজ দিয়ে তো কিছু নাই, গাছের পাতা সবুজ আর কি। ঠিক আছে, হ্যাপাটোসাইট বা যকৃত কোষ গোলাকার না, কিছুক্ষণ আগে বলছি এটা বহুভুজ আকার, অতএব অ্যান্সার এ হবে। ঠিক আছে, যকৃতের আবরণকে গ্লিসেন্স ক্যাপসুল বলে। আচ্ছা, নেক্সট দেখি। এটা খুবই সহজ, খুবই সহজ একটা প্রশ্ন। মানবদেহের জৈব রসায়নাগার কোনটি? মানে সব জায়গায় বারবার নাম আসতেছে,
প্রধান স্থল, প্রধান জায়গা, প্রধান সবকিছু। তো এইটা কি অ্যান্সার হবে দেখো, এটা সবাই বুঝতেছে, এটা যকৃত হবে। আচ্ছা, এইটা আবার আরেকটা একটু টেকনিক্যাল দেখো। শরীফের সাথে কথা বলো। এটা একটু টেকনিক্যাল, সত্য মিথ্যা টাইপ প্রশ্ন যেগুলো আসে সেগুলো একটু তো টেকনিক্যাল। আচ্ছা, কোনটি সঠিক? যকৃত সবচেয়ে বড় অঙ্গ, সাইনাসের ভিতরে কাফার কোষ থাকে, যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয় না, শর্করা জাতীয় উপাদান থেকে গ্লুকোজ তৈরি হওয়াকে লাইপোজেনেসিস বলে। মানে পুরাটার মধ্যে কিন্তু ভেজাল আছে আর কি। এবং এই টাইপ প্রশ্ন কিন্তু এই বছর ছিল, বোটানির ক্ষেত্রে এই টাইপ প্রশ্ন ছিল। অনেক বেশি থাকবে তা না, ধরো তুমি এখন মানে ডিএমসি কার হবে কি না হবে এই ধরনের কিছু প্রশ্ন দিয়ে ঠিক হবে যে ডিএমসি কে পাবে কি না পাবে। এইটাতে যদি আমরা যাই, খেয়াল করে দেখো কোনটি সঠিক। যকৃত সবচেয়ে বড় অঙ্গ, অঙ্গ কিন্তু স্কিন, মানুষের স্কিন বা ত্বক সবচেয়ে বড় অঙ্গ, যকৃত হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি, অতএব এটা ভুল। তারপর সাইনোসয়েডের ভিতরে কাফার কোষ থাকে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম সাইনোসয়েড মানে হচ্ছে ফাঁকা জায়গা, এটার ভিতরে কাফার কোষ থাকে। ওকে ফাইন, এটা সঠিক। যকৃত থেকে পিত্তরস অফকোর্স পিত্তরস তৈরি হয়, ঠিক আছে। শর্করা জাতীয় উপাদান থেকে গ্লুকোজ তৈরি হওয়াকে লাইপোজেনেসিস বলে। নামটা খেয়াল করো, লাইপোজেনেসিস, লাইপো মানে লিপিড, কিন্তু এখানে লিখছে গ্লুকোজ তৈরি হয়, তাহলে তো এটা হবে না। লিপিড তৈরি হলে আমরা সেটাকে লাইপোজেনেসিস বলবো। লিপিড বলতে ট্রাইগ্লিসারাইড বা এই টাইপ যদি কোনো কিছু থাকে, তাহলে আমরা উত্তর কিন্তু পাচ্ছি একটা, দেখো সাইনোসয়েডের ভিতরে কাফার কোষ থাকে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি কতটুকু মনে রাখতে পারি আমরা দেখি। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় প্রভাবক কোনটি, মানে কোন হরমোন বা কোন উপাদান কাজ করে। এটা একদমই সহজ প্রশ্ন, মানে দুইটা অপশন তো বাদ, এমনিতেই বাদ, বাকি দুইটার মধ্যে দেখো। গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ এটা সবাই পারতেছো। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় প্রভাবক কোনটি? দেখো আমরা যেটা পড়ছিলাম এতক্ষণ সেটা মনে আছে কিনা, আমরা বলছিলাম এরকম যে গ্লুকোজ যেটা আমাদের বডির প্রত্যেকটা সেল বাঁচার জন্য লাগবে, এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়া, এইটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, সরি গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেন ভেঙে যখন গ্লুকোজ তৈরি হবে সেটাকে গ্লাইকোজেনোলাইসিস বলবে। তাহলে আমরা প্রথম বলছিলাম আই, পরে বলছিলাম হচ্ছে জি। তার মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়া, গ্লাইকোজেনেসিসের জন্য কোনটা প্রভাবক বা কোন হরমোন কাজ করে? ইনসুলিন। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়া কোনটি প্রভাবক হিসেবে কাজ করে? গ্লুকাগন। উত্তর গ্লুকাগন হবে। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা নেক্সট, বিলিভার্ডিন একটি কি হবে দেখি। একদম ঠিক আমরা বইয়ের পেজগুলো ধরে ধরে যে কথাগুলো পড়ছি সেগুলাই আমি আবার প্রশ্নের মধ্যে নিয়ে আসছি, যাতে করে তুমি তোমার নিজের দক্ষতা আচ্ছা কি হবে এখানে? বিলিভার্ডিন, কিছুক্ষণ আগে বলছি বিলিভার্ডিন, বিলিরুবিন, এগুলো হচ্ছে বিলিভার্ডিন, বিলিরুবিন, এগুলো হচ্ছে রঙিন উপাদান, তার মানে এটা রঞ্জক হবে, পিত্তরঞ্জক, পিত্তরস উপস্থিত এই জন্য পিত্তরঞ্জক নাম হবে। ওকে নেক্সট আমরা আমাদের পরের টপিকে যদি যাই, যেমন অগ্ন্যাশয়, এটাও কিন্তু অলরেডি আমরা কিন্তু অনেক তথ্যই পড়ে ফেলছি যে একটা অগ্ন্যাশয়ের গঠনটা কেমন হয়। এই যে ভিতর দিয়ে নালী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্প্লিন বা প্লিহা। এই ভিতর দিয়ে নালী যেটা, এটা হচ্ছে উইটসাং নালী। এই উইটসাং নালী যে আসলো এসে এই যে যেখানে ডিডেনাম এখানে উন্মুক্ত হয়, এই জায়গাটা একটু স্ফীত হয়, ওই জায়গাটাকে অ্যাম্পুলা অফ ভ্যাটার বলে বা ভ্যাটারের অ্যাম্পুলা বলে। ঠিক আছে, এটা হচ্ছে ডিডেনাম।
আবার উপর থেকে পিত্তথলি, পিত্তথলি এটা এইভাবে ধরছে, যদি এইভাবে থাকে এখান থেকেও একটা নালী আসবে। এই হচ্ছে এখানকার কথা, এগুলো সবগুলো আমরা পড়ছি। নেক্সট যদি আমরা যাই, এইটা একটা ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। সেটা হচ্ছে 4 ধরনের যে কোষ পাওয়া যায়, 4 ধরনের যে কোষ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে, এই জায়গার মধ্যে সেই কোষগুলোতে কোনটাতে কি তৈরি হয় বা কি কাজ করে। যেমন এই যে আলফা কোষ থেকে কি তৈরি হয়, গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন। তুমি সবসময় খেয়াল রাখবা ইনসুলিন আর গ্লুকাগনের কাজ বিপরীত, একটা উল্টা। আমরা যেন ভুলে না যাই বা কনফিউজ না হই, খেয়াল রাখবা ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন, দুইটা হরমোনের মধ্যে কোনটার নামের মধ্যে গ্লুকোজ গ্লুকোজ ভাব আছে। গ্লুকাগনের মধ্যে গ্লুকোজ গ্লুকোজ ভাব আছে। তার মানে কারো বডিতে যদি আমরা গ্লুকাগন দেই, তার মানে গ্লুকোজ দিচ্ছি, তার মানে গ্লুকোজের পরিমাণ বাড়বে। অতএব গ্লুকাগন গ্লুকোজ বৃদ্ধি করে, ইনসুলিন উল্টা কাজ করে, তার মানে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তাই দেওয়া আছে এখানে। প্যানক্রিয়াটিক পিপি সেল যেটা, ঠিক আছে, গামা সেল পিপি সেল যেটাই লেখা আছে, এটা পলিপেপটাইড বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসরণ করে, ঠিক আছে। এটা হচ্ছে সোমাটোস্টেটিন, এবং এইটা আবার ওই যে আলফা আর বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, মানে এখান থেকেই একজন আরেকজনের কাজে হেল্প করতেছে, ঠিক আছে। এই পর্যন্ত এটা অনেক ইম্পর্টেন্ট। নেক্সট যদি আমরা দেখি আমাদের বইয়ের মধ্যে যা যা আছে, যেগুলো আমরা অলরেডি পড়ছি, তুমি খেয়াল করে দেখো যে এইটার মরিচের মতো আমরা পড়ছি, কালারটা দেখো গোলাপি ধূসর বলছে, আরেকটা কি ছিল লালচে বাদামি ছিল যকৃত। লম্বায় দেওয়া আছে 12 সেন্টিমিটার, চওড়ায় তার ঠিক অর্ধেকের মতো আর কি 5 সেন্টিমিটার, এবং এটা অফকোর্স একটা মিশ্র গ্রন্থি, আমরা বর্ণনায় গিয়ে পড়ছি এটা, ওকে। আর অগ্ন্যাশয়ের যে নালী, এটারই আরেকটা নাম হচ্ছে উইটসাং নালী, একই জিনিস। তো আমরা এটা তো ইজিলি বুঝি, মানে এই প্রশ্ন তো আসার সম্ভাবনা নাই যে অগ্ন্যাশয় নালী কোথায় পাওয়া যায়, আসবে উইটসাং নালী কোথায় পাওয়া যায়, অগ্ন্যাশয়ের ভেতরে পাওয়া যায়, ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে কোষগুলো আমরা যেগুলো অলরেডি পড়ে ফেলছি, সেটাই আবার এখানে দেওয়া আছে 4 ধরনের কোষ, এবং কোনটার মধ্যে কত, যেমন পানি পাওয়া যায় 98% পানি পাওয়া যায় এর মধ্যে। দেখো জৈব আর অজৈব নামগুলো পড়ো, এখানে দেখো অজৈব সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্কের বাইকার্বনেট, লবণ। তো এগুলো তো বোঝাই যায় যে এগুলো অজৈব বস্তু হবে, জৈব বস্তু এগুলো বাকিগুলা জৈব অজৈব ভাগ করার জন্য। এবার কিছু প্রশ্নের উত্তর চিন্তা করো। কিছু প্রশ্নের উত্তর চিন্তা করো। এটা সবাই পারতেছে, এটা না পারার কিচ্ছু নাই, একদমই কমন একটা কোশ্চেন, বিভিন্ন জায়গায় এর আগে পরীক্ষাতে প্রশ্ন আসছেও এটা। মানে আপাতত মনে রাখো যে গ্রন্থির নামের শেষে শয় আছে, শয় মানেই হচ্ছে শয়তান, চিন্তা করবো আমরা, মানে 2 রকম চরিত্রের অধিকারী। কি কি চরিত্র এখানে, এই ক্ষেত্রে চরিত্র হচ্ছে বহিঃখরার মতো কাজ করে, অন্তঃখরার মতো কাজ করে, এই জন্য এটা আমরা বলবো হচ্ছে মিশ্র গ্রন্থি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে? খেয়াল করবা কিন্তু, প্রশ্ন বুঝে উত্তর। গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, সাজিয়া তসনিম। হ্যাঁ, এটাও সবাই পারতেছে। খেয়াল রাখবো আমরা, গ্লুকোজের পরিমাণ হ্রাস করে না বৃদ্ধি করে। এবং পরীক্ষা দেওয়ার সময় বিশেষ করে এমসিকিউ বলে বা যে কোনো কিছু ক্ষেত্রে আমরা যখন নার্ভাস হই বা তাড়াহুড়া করি, তখন আমাদের যে কোনো কাজে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অতএব আমাদের ঠিক ওই অ্যাঙ্গেল থেকে ওইভাবেই চিন্তা করতে হবে যে একটু প্রশ্নের মধ্যে কি বলছে, কোনো কারণে যেন মিস না হয়। আমি একটা প্রশ্নের উত্তর করতেছি, ঠিক ওই সময় পরের প্রশ্ন নিয়ে একটু দেখি, এইভাবে না। একটা শেষ হবে, বৃত্ত ভরাট শেষ হবে, দেন আমরা পরের প্রশ্ন, ঠিক আছে? কারণ যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যাবে। আর কিছু টেকনিক্যালি চিন্তা ভাবনা করলে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো থাকে কেমিস্ট্রি এবং ফিজিক্সে, সেগুলোর সময়ও শেষের দিকে যদি করি আমরা, তাহলে বের করা সম্ভব। ওকে, বৃদ্ধি করে গ্লুকোজের পরিমাণ, বলছিলাম গ্লুকাগন গ্লুকোজ বৃদ্ধি করে, নামের সাথে মিল রেখে গ্লুকাগন হবে অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, অগ্ন্যাশয়ের গামা কোষ থেকে কোনটি নিঃসৃত হয়? খেয়াল করে দেখো, গামা কোষ থেকে, গামা কোষের আরেকটা নাম ছিল, চারটা কোষ তো আলফা বিটা গামা, গামা কোষের আরেকটা নাম আছে, সেই হিসেবে চিন্তা করো উত্তর কি হবে। অনেক ইম্পর্টেন্ট, এটাও সবাই পারতেছো, মানে একদম একটু চেঞ্জ করে দিছি যেন তোমার মানে দ্রুত অ্যান্সার করতে গেলে একটু ধাক্কা খাই যে এটা কি ঘটনা, কি গামা কোষ। ঠিক আছে, সোডিয়াম তো হবেই না, সোডিয়াম তো এইসব জায়গা থেকে, সোডিয়াম তো আর কোনো হরমোন না, মানে লাইপেজ হওয়ার সম্ভাবনা নাই, লাইপেজ তো একটা এনজাইম। তো আমরা বলতেছি গামা কোষ মানে হরমোন টাইপ কিছু হবে, তাহলে অফকোর্স পলিপেপটাইড হবে। ঠিক আছে, এটা সবাই অ্যান্সার পারতেছে, পলিপেপটাইড, অনেকেরই অ্যান্সার হয়ে গেছে। নেক্সট যদি দেখি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কত ধরনের কোষ পাওয়া যায়? দেখো, এটা তো একদমই মানে শিশু সুলভ প্রশ্ন। মীর সিফাত, প্রণব সৌমিক, হ্যাঁ, তাসনিম তাবাসসুম, মানে আচ্ছা 4 এবিসিডি লিখো, এটা লিখলে ভালো, এবিসিডি লিখো। কি এটা, লিটল সিয়াম না কি লিখা, লিটি, আচ্ছা ওকে। কত রকমের ভাবে নাম যে আমরা লিখি। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কত ধরনের কোষ পাওয়া যায়? খুব সিম্পল, 4 ধরনের কোষ পাওয়া যায়। এইটা দেখি পারো কিনা। এইমাত্র বলছি, অগ্ন্যাশয় রসে কত পার্সেন্ট পানি পাওয়া যায়? এটা কিন্তু এই শতকরা পার্সেন্টেজটা কিন্তু মানে আজমল স্যার বা আলিম স্যারের বইয়ের মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু ওইটা নিয়ে আবার পাজল হয় না। তুমি আজমল স্যারেরটাই ভালো করে মনে রাখো, তার সাথে সাথে যদি প্যারালালি আলিম স্যারেরটা মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, হ্যাঁ এটা সবাই পারতেছে, 98%, মাত্র পড়ে আসছে না, এটা না পারার তো কিছু নাই। আচ্ছা ওকে, নেক্সট আমাদের একদম মানে শেষের দিকে আমরা বলা যায়, শেষের টপিকে আসি আমরা, গ্যাস্ট্রিক গ্রন্থি। তো আমরা আগেই বলছিলাম যে ভাই নামই যদি গ্যাস্ট্রিক হয়, এটার মানে হচ্ছে পাকস্থলী, অর্থাৎ পাকস্থলীর ভিতরে এই গ্রন্থি পাওয়া যায়। ওকে, আমাদের কথা ছিল পাকস্থলীর প্রাচীরের একটা অংশ যদি আমরা নেই এবং সেটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা 5টা স্তর পাবো। সবচেয়ে বাইরের যে স্তর, এটাকে সেরোসা বলে, সবচেয়ে বাইরে। সবচেয়ে ভিতরের স্তরকে বলি হচ্ছে আমরা মিউকোসা। ঠিক আছে, তারপরে সাব মিউকোসা আছে, মাসকুলারিস মিউকোসা আছে, এরকম ভাবে 5টা স্তরের কথা বলা হয়েছে। তবে এই যে মিউকোসা স্তরের মধ্যে এখানে আমাদের কিছু গ্রন্থি, গ্রন্থি মানে কালেকশন অফ সেল, কোষ, এখান থেকে একটা অংশ নিলে যেরকম চেহারা দাঁড়ায় এরকম এই কোষগুলা পাওয়া যায়। দেখো, চিফ কোষ পাওয়া যায়, প্যারাইটাল কোষ পাওয়া যায়, এন্টারো এন্ডোক্রাইন কোষ পাওয়া যায়। ঠিক আছে, এই ধরনের কোষগুলা আমাদের পাকস্থলীর ভিতরে যে সবচেয়ে ভেতরের স্তর মিউকোসা, সেই সব জায়গায় পাওয়া যায়। আর আমাদের কাজ হচ্ছে, মূল কাজ যেটা এমসিকিউতে আসবে, কোষগুলোর নাম মনে রাখা এবং কোষগুলো থেকে কি তৈরি হয়, কি উৎপন্ন হয় সেটা মনে রাখা। ঠিক আছে, ওকে। এই ছবি থেকে কিছুটা ধারণা তো হয়ই আমাদের। এরপর যদি আমরা দেখি বইয়ের মধ্যে এটা এই ধরনের কথাবার্তা লেখা আছে, যেমন ধরো তোমার লেখা আছে যে কতটুকু, প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি হয় ডেইলি। ওকে, দেখো অক্সিনটিক কোষ, কিন্তু এটারই আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ, সেম। অক্সিনটিক কোষেরই আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ, তার মানে ও দিয়ে যা বুঝায়, পি দিয়ে তাই বুঝায়, অক্সিনটিক প্যারাইটাল। এই জায়গা থেকে নামও 2টা, খেয়াল করে দেখো 2টা উপাদান এখান থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ঠিক আছে, মিউকাস কোষ থেকে মিউকাস, এটা নিয়ে তেমন কিছু পড়ারও নাই, দেখারও নাই। আর্জেন্টিনার কথা যদি বলি, আর্জেন্টিফিন কোষ, সেখান থেকে কি তৈরি হয় দেখো, সেরোটোনিন নিঃসৃত করে
যেটা পেরিস্টেলসিসকে নিয়ন্ত্রণ করে। এই শব্দটা সেরোটোনিন তো বুঝতেছো একটা রাসায়নিক উপাদানের কথা এখানে বলছে, ওকে। কিন্তু পেরিস্টেলসিসটা কি? পেরিস্টেলসিস মানে হচ্ছে আমাদের পাকস্থলী অটোমেটিক্যালি আস্তে আস্তে এরকম কাঁপতেছে, সংকুচিত প্রসারিত হচ্ছে অটোমেটিক্যালি। এই প্রক্রিয়াটাকেই পেরিস্টেলসিস বলে। পাকস্থলীতে পেরিস্টেলসিস অটোমেটিক্যালি খাবার পরিপাকের জন্য সুবিধা হয় সেই জন্য, ওকে। সেটার জন্য সেরোটোনিন কাজ করে, আর্জেন্টিনা থেকে নিশ্চিত হয়। আর্জেন্টিনা সেরোটোনিন, আর্জেন্টেফিন আর কি। খেয়াল করে দেখো, জাইমোজেনিক কোষ এটারই আরেকটা নাম হচ্ছে চিফ কোষ। এখান থেকে পেপসিনোজেন তৈরি হয়। পেপসিনোজেন এটা একটা নিষ্ক্রিয়, মানে যতগুলা নোজেন আছে, পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, এই সবগুলাই হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তারা কোনো সক্রিয়কের উপস্থিতিতে সক্রিয় হয়। পেপসিনোজেন থেকে পেপসিন হয়, তারপর তোমার ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন তৈরি হয়। আমরা বই পড়তে গেলে দেখবো এই নোজেন থাকা মানেই হচ্ছে এটা নিষ্ক্রিয়। নোজেন নিষ্ক্রিয়, নোজেন নিষ্ক্রিয়, মানে কাজ করার মতো, পরিপাক করার মতো অবস্থায় নাই। ঠিক আছে, এই পর্যন্ত আমরা কিভাবে খেয়াল রাখবো এখানে? আচ্ছা, নেক্সট যদি, এটা অনেক ইম্পর্টেন্ট এই টপিক, পড়ে ফেলছো নিশ্চয়ই, আমরা বলছিলাম এখনই পড়বো এখনই। এবং এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে পানির পরিমাণ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আমাদের জুওলজি বইয়ের মধ্যে মানবদেহের ক্ষেত্রে যত রসের কথা আসবে, রক্ত রস থেকে শুরু করে সবগুলোর মধ্যে গ্যাস্ট্রিক রসে পানির উপস্থিতি সবচেয়ে বেশি, প্রায় 99.5%, 99.5% গ্যাস্ট্রিক রস। ঠিক আছে, আর কি কি উপাদান থাকে? মিউসিন, পেপসিন, এগুলো কিছুক্ষণ আগে পড়লামই। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় ওখান থেকে, পেপসিন পেপটোনের তৈরি করে। ইটস ওকে, ইটস ফাইন, কোনো অসুবিধা নেই। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ, অ্যাসিড যেহেতু, এটা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য কাজ করে। কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম লাইসোজাইম ছিল, কিন্তু লাইসোজাইম, লাইসোজাইম লেখার মধ্যে লেখা, ঠিক আছে। লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। এখানে দেখতেছি পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য কাজ করে। ওকে, নেক্সট যদি দেখি, আচ্ছা, আমার একটা ফেভারিট ইংলিশ তোমার ল্যাঙ্গুয়েজের উপরে একটা শো আছে, তোমরা এটা দেখছো কিনা, ফেসবুকেও আসে, ইউটিউবের মধ্যে আছে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোমাদের কোনো কারণে মুড অফ থাকলে, মানে বোরিং লাগতেছে পড়তে গিয়ে হোক বা অন্য কোনো কারণে, দেখতে হবে, খুব মজার আর কি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এটা অনেক আগের, এবং ওখানে মানে ইয়াটা হচ্ছে তোমার ইংল্যান্ডে বাইরের দেশ থেকে কিছু লোকজন আসছে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে, মানে তারা হচ্ছে তোমার ইংরেজিটা শিখবে। সেখানে পাকিস্তান থেকে একজন আসছে, ইন্ডিয়া থেকে, ইটালি থেকে, স্পেন থেকে, সুইডেন থেকে, তারপরে তোমার হচ্ছে জার্মানি থেকে আসছে। তাদের দিয়ে একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমের মধ্যে ABCD পড়াচ্ছে, এ দিয়ে কোন একটা ওয়ার্ড পড়াচ্ছে বা এই ধরনের কিছু। হ্যাঁ, এবং এটা খুবই ফানি, এটা দেখতে পারো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, এবং এটা অনেক আগের, এটা মনে হয় খুব সম্ভবত 1980-তে মনে হয়, 80 নাকি, আমি এরকম অনেক আগের। এর মধ্যে কিছু কিছু ওখানে যারা ওই ইয়াটাতে, সিরিজটাতে যারা অভিনয় করছে, এর মধ্যে অনেকে বেঁচেও নাই এখন। আমি আবার ওই নামগুলো দেখে দেখে গুগলে খুঁজে খুঁজে দেখলাম যে কে কত বছর বয়সে কে কে মারা গেছে। খুব মজার, দেখতে পারো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসি। আন্তিক রস কিভাবে তৈরি হচ্ছে? আন্তিক গ্রন্থি থেকে। এইখানে দেখো কিছু কোষের নাম আছে, বলছেন টোটাল 6 ধরনের কোষ পাওয়া যায় আন্তিক গ্রন্থি থেকে। আমরা যদি খেয়াল করি, দেখো এরকম ছিল। আচ্ছা, যেভাবে মনে রাখো অসুবিধা নেই, আমি যেটা বলি দেখো, গ্যাপ যদি মনে রাখি, গ্যাপ দিয়ে 3টা মনে রাখা আছে। GAP, গ্যাপ। গ্যাপ ইটস এ ব্র্যান্ড, এটা ব্র্যান্ড, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। জি দিয়ে হচ্ছে গবলেট কোষ, এ দিয়ে আর্জেন্টেফিন কোষ, পি দিয়ে পেনেত কোষ। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? লিভার কোন গ্রন্থি লেখা আছে, ব্রুনার গ্রন্থি লেখা আছে। এগুলো সব কোষ কোষ কোষ। এই গ্যাপের সাথে আরেকটা হচ্ছে শোষণক্ষম কোষ। আর গ্রন্থি হিসেবে এই আন্তিক গ্রন্থির মধ্যে আবার গ্রন্থি বলছে লিভার কোন গ্রন্থি, ব্রুনার গ্রন্থি। তার মানে আমরা বি আর এল চিন্তা করতে পারি।
ব্রুনার গ্রন্থি, লিভার কোন গ্রন্থি। আমি আবার রিপিট করি, আন্ত্রিক গ্রন্থির মধ্যে কোষগুলো গ্যাপ, GAP, জি দিয়ে গবলেট কোষ, এ দিয়ে আর্জেন্টিফিন কোষ, পি দিয়ে হচ্ছে প্যানেত কোষ, তার সাথে শোষণক্ষম কোষ, 4টা শেষ, আর 2টা BL ব্রুনার আর হচ্ছে লিভার কোন। ওকে, এইখানে আমরা 98.5 পানি পাচ্ছি, পানি সবচেয়ে বেশি তো গ্যাস্ট্রিক রসের মধ্যে পেয়েছি। সক্রিয়কটা খেয়াল করো, সক্রিয়ক এন্টারোকাইনেস। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম, অনেকক্ষণ আগে দেখছিলাম লালা রসের মধ্যে যে ক্লোরাইড থাকে সেটাও কিন্তু সক্রিয়ক হিসেবে কাজ করে, স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। এখানে হচ্ছে এন্টারোকাইনেস কোনটাকে সক্রিয় করে, দেখো ট্রিপসিনোজেনকে সক্রিয় করে ট্রিপসিনে পরিণত করে। এই যে নোজেন আছে না, নোজেন মানেই হচ্ছে নিষ্ক্রিয় ঘুমন্ত অবস্থায়, এন্টারোকাইনেস এসে এই ট্রিপসিনোজেনকে পিটাবে, ঘুমাইতেছো, তোমার কাজ দিয়ে রাখছে পরিপাকের, তুমি এখানে ঘুমাইতেছো। ঠিক আছে, এবার দেখি আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি কোষগুলা, এই যে বইয়ের মধ্যে আমরা যা পড়ছি এটাকে আমরা একটা চার্ট করে দেওয়া আছে, এটা তোমাদেরকে দেওয়াই হবে কোন জায়গা থেকে কি উৎপন্ন হয়, অনেক ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার দেখি প্রশ্নের উত্তর। পাকস্থলীর চিফ কোষ থেকে কোনটি খরিত হয়? চিফ কোষ, খেয়াল করে দেখো, চিফ কোষের কিন্তু আরেকটা নাম ছিল। হ্যাঁ, পেরে যাচ্ছি সবাই, আমরা এই মাত্র পড়ছি, এই মাত্র সাম আম, পুরোটা লেখার দরকার কি, সময় যায় না, এটা MCQ তো। আমি বুঝতে পারছি তুমি SCQ সিঙ্গেল অ্যান্সার কোশ্চেনের মতো হয়তো কোনো জায়গায় অভ্যস্ত, যার কারণে এটা লিখতেছো। ওকে, পাকস্থলীর চিফ কোষ থেকে পেপসিনোজেন, পেপসিনোজেন, পেপসিনোজেন। আচ্ছা, এইবার খেয়াল করো, এখানে পেপসিনোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেরোটোনিন, রেনিন। রেনিনের বৃক্ক নিয়ে কথাবার্তা আছে, এটা আমরা পরে দেখব। সেরোটোনিনের একটা কাজ পড়লাম না আমরা এই কিছুক্ষণ আগে, দিয়েছিল পেরিস্টেলসিসে ভূমিকা রাখে। এখানে মজার ব্যাপার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেন, এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে সক্রিয়ক। সক্রিয়ক মানে কোনো এনজাইম যেটা নিষ্ক্রিয় অবস্থায় আছে ওটাকে ঘুম ভাঙায় দেয়। আর পেপসিনোজেন, নামের মধ্যে নোজেন আছে, এটা নিজেই হচ্ছে তোমার ঘুম ভাঙানি অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আছে। নেক্সট কোশ্চেন দেখো আর কি, ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয় পাকস্থলীর কোন কোষ থেকে? কিছুক্ষণ আগেই বলছিলাম OP, দুইটা কোষের নাম সেম সেম, OP, ও দিয়ে কি কোষ ছিল, P দিয়ে কি কোষ ছিল, খেয়াল করো। এখানে কি ভুল হয়ে যাচ্ছে কিনা, ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয় পাকস্থলীর কোন কোষ থেকে? বুঝছো, এখানে আলফা কোষ তো হবেই না, আলফা কেন হবে, পাকস্থলী লিখছি না। আলফা কোষ তো ছিল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জের মধ্যে। হ্যাঁ, এখন ম্যাক্সিমামের অ্যান্সার হচ্ছে, মাঝখানে কেউ কেউ ভুল করছে। মারিয়া, ফেন্সি, শোভা, সিফাত সবারই হচ্ছে, অনিক, বিন্দু, নাহিদ সবারই হচ্ছে। থ্যাংক ইউ। এটা প্যারাইটাল কোষ হবে, ঠিক আছে, অক্সিনটি কোষ বা প্যারাইটাল কোষ। এটা দেখি বলো কতটুকু গ্যাস্ট্রিক জুস নিশ্চিত হয়। এই মাত্র পড়ে আসছি, তাই তো, পড়ে শুনে সাথে সাথে মনে করতে পারি কিনা, এই জন্যই তো আমাদের এই এতক্ষণের আয়োজন আর কি। হ্যাঁ, এবং এইটা হচ্ছে ম্যাক্সিমাম পড়া, এর থেকে বেশি আর কি দরকার। এটুকু মাথায় রাখতে পারলেই তোমার যে কোনো কোশ্চেন ফেস করতে পারবা, আশা রাখি। টেকনিক্যাল কথাবার্তা বলছি, একেবারে লাইন টু লাইন সব তো আর না, টেকনিক্যাল কথাবার্তা যেটা দিয়ে তোমার একটা স্টাডি প্ল্যান তৈরি করার জন্য একটা ফ্রেম তৈরি হয়েছে, যে এই চ্যাপ্টার আমার কিভাবে গোছানো উচিত, সেটাই মূল উদ্দেশ্য, ওটাই ছিল। 2 লিটার কিছুক্ষণ আগে বলছে, এটা বলো তো দেখি, এটা 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 পারা উচিত। আন্টিক রসের অজৈব উপাদান কোনটি? মারিয়া 2 লিটার লিখতেছে। আন্টিক রসের অজৈব উপাদান, জয়নব আক্তার, এস আসলো কোথেকে আবার, ABCD 4টা অপশন। সিরাজুম মুনিরা,
প্রথম অ্যান্সার তুমিই করছো। এবং দেখো আমরা কিন্তু একটা টেকনিক বলে দিয়েছিলাম যে 4টা অপশনের মধ্যে দেখেই বোঝা যাবে কোনটা অজৈব উপাদান, সেটা ফলো করলেই হয়। ঠিক আছে এই পর্যন্ত? হ্যাঁ, হৃদয় হৃদয় যে যে তোমার অ্যান্সার তো এন্টারোকাইনেস কেন হবে? আমাদের কথা কি ছিল? আমাদের কথা ছিল যে অজৈব কথা শব্দটা থাকা মানেই হচ্ছে আমরা কোনো কেমিস্ট্রি ভাব কোথায় বেশি আছে, সোডিয়ামের মধ্যে বেশি আছে। সোডিয়াম একটা মৌলের নাম। এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো দেখি, লিখো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? দেখি কে পারো। তেইশ লিখছো কেন প্রণব? পারমাণবিক সংখ্যা 23 হলো কিভাবে? ওকে ফাইন। আরেকটা প্রশ্ন, এই সোডিয়াম শিখা পরীক্ষায় কোন বর্ণ ধারণ করে? দেখি পারো কিনা। শিখা পরীক্ষায় কোন বর্ণ ধারণ করে? কেমিস্ট্রির মধ্যে নিয়ে চলে আসছি নাকি? সোডিয়াম শিখা পরীক্ষায় কোন বর্ণ ধারণ করে? এটা দেখি কে পারো। হ্যাঁ, সিরাজুম মনিরার অ্যান্সারটা খুবই পারফেক্টলি হয়েছে। জাওয়াদের অ্যান্সারও হয়েছে। শুধু গোল্ডেন বা সোনালি বলা ঠিক না, এটা হচ্ছে সোনালি হলুদ, গোল্ডেন ইয়েলো। ঠিক আছে, ওকে যাক, আমরা এটা আমাদের আজকের প্রসঙ্গের মধ্যে ছিল না, আজকের টপিকের মধ্যে ছিল না। আজকের টপিকের মধ্যে এটাই কথা, ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। আমাদের পরিপাক ও শোষণের দ্বিতীয় অংশ আমরা পড়েই ফেলছি আজকে, আমার কাছে মনে হয় পড়ে ফেলছি আমরা। একটু দেখতে পারো বাসায় বসে, তাহলে এটা নিয়ে আর মনে হয় না কোনো সময় কোনো কনফিউশন থাকবে। তবে হ্যাঁ, আমরা যে ফ্রেম ওয়ার্কের মধ্যে বলছি এটাই যে সবকিছু সেটা না, এর মধ্যে তোমার আবার অতিরিক্ত কিছু অ্যাড করা লাগতে পারে। তুমি নিজে আরেকটু বোঝার জন্য আরেকটু বই ডিটেইল পড়লা, একটু নিজে নোট করলা, ঠিক আছে, তাহলে সেটা আমার মনে হয় পড়াটা গোছানো হবে। এবং সবসময়কার জন্যই কথা, যে কোনো উপলক্ষে তোমার পড়ালেখা হয় এরকম কোনো আয়োজনের মধ্যে উপস্থিত থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। সেটা তুমি অফলাইনে ক্লাস করো, অনলাইনে কোনো একটা ক্লাস দেখতেছো, যেটাই হোক না কেন তোমার পড়া হচ্ছে। এখন অনলাইন অ্যাক্টিভিটি, ফেসবুক, আমাদের এই ইন্টারনেট, এই আয়োজনের মধ্যে যদি আমি আমার নিজের ভালোটা বের করে নিতে পারি, সেটাই তো সবচেয়ে মানে যৌক্তিক হবে। সেটাই মাথায় রেখে আগামীকালের পরীক্ষার জন্য প্রস্তুত হও। অলরেডি এই চ্যাপ্টার পুরাটা দাগানো অবস্থায় তোমাদেরকে পিডিএফ এবং জেপিজি দুইটাই দেওয়া হয়েছে। যারা এনরোল করো নাই তারা ফাউন্ডেশন কোর্সে এনরোল করে রাখো, কারণ পরবর্তীতে আমাদের আরও কিছু ক্লাসের প্ল্যান আছে, যাতে করে ওই ক্লাসগুলো দিয়ে আমরা বোটানির জন্য, কেমিস্ট্রির জন্য, ফিজিক্সের জন্য এবং জেনারেল নলেজ ইংলিশের জন্য তোমাদেরকে কিছু আউটলাইন দিতে পারি, যাতে করে তুমি গুছিয়ে নিতে পারো। যেমন করে আমরা পরিপাক ও শোষণ চ্যাপ্টার পড়বো, ঠিক একইভাবে তোমার জন্য ইজি হবে যে তাহলে আমি রক্ত চ্যাপ্টার কিভাবে সাজাবো, আমি চলন ও অঙ্গ চালনা চ্যাপ্টার কিভাবে পড়বো, আমি রুই মাছ পড়ার সময় আমি কোন জিনিসগুলো খেয়াল রাখবো। আমার পরামর্শ, জিওলজিতে আজমল স্যারের বই পড়ার সময় অবশ্যই তুমি খেয়াল রাখবা কোন একটা লাইনের মধ্যে যদি বোল্ড করা শব্দ থাকে, যে শব্দ তোমার সহজে চোখে পড়ে সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। জিওলজিতে আজমল স্যারের বই সহ আলিম স্যারের বই যখন তুমি পড়বা, খেয়াল রাখবে কোনো পার্থক্যের ছক বা চার্ট টাইপ কিছু আছে কিনা, টিচারদের এগুলো সহজে চোখে পড়ে, এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি। সব কথা শেষ কথা, অবশ্যই অবশ্যই অনুশীলনীর এমসিকিউ আজমল স্যার এবং আলিম স্যার এবং ডক্টর নুরি পারভিন ম্যাডাম, এই 3টা বইয়ের অনুশীলনী এমসিকিউ, তার সাথে সাথে চতুর্থ হিসেবে মাজেদা ম্যাডামের বইয়ের অনুশীলনী এমসিকিউ যেগুলো আছে, এগুলো কোনোটাই যেন মিস না হয়। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, বোর্ড কোশ্চেন যত আছে তোমার আজমল স্যারের বইয়ের শেষে যত বোর্ড কোশ্চেন আছে, ময়মনসিংহ বোর্ড থেকে শুরু করে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড থেকে শুরু করে সবগুলা বোর্ড কোশ্চেনের এমসিকিউ অবশ্যই সলভ করা উচিত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। কারণ এটা প্রমাণিত, এর আগের বছরও, বিশেষ করে 2023 সালে যেহেতু একেবারে 10টি জিওলজির মধ্যে 10টাই বোর্ড কোশ্চেন অপশন সহ দিয়ে রাখছে, এর থেকে বেশি স্ট্রং ইন্ডিকেশন আর কিচ্ছু হয় না। অতএব আমরা পড়বো, যখন পড়বো মনোযোগ দিয়ে স্মার্টলি পড়ার চেষ্টা করব, যখন আমরা অন্য কাজ করবো, অসুবিধা নাই। পড়ালেখা তোমার একটা উপলক্ষ, একটা আয়োজন, যে আয়োজনের মধ্য দিয়ে তুমি একটা সিকিউর লাইফে যেতে পারো।
সেটা মেডিকেল বলো, বুয়েট বলো বা ইউনিভার্সিটির কথা বলো না কেন। সেই জন্যই তোমার এত কষ্ট করা, সেই জন্যই তোমার এই জুলজি বই নিয়ে বসা, সেই জন্যই এই দীর্ঘক্ষণ ধরে একটা চ্যাপ্টারের 3 ভাগের 1 ভাগের কথা শোনা। এবং অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। আগামীকাল আবারও ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।